শুনি, মানে একেবারেই ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে। একটু বাবা মার কথা দিয়ে শুরু করি, অ্যাজ আই এম কামিং ফ্রম দেম। আব্বু খুব ছোটবেলায় আমার দাদা মারা যান। আমার বাবা তখন পৃথিবীতে আসেননি, অর্থাৎ আমার দাদির পেটে থাকা অবস্থায় আমার দাদা মারা যান। আচ্ছা। তো আব্বুর জন্ম হয় মুক্তিযুদ্ধের প্রায় 6 years আগে। সো অ্যাট দ্যাট পিরিয়ড আমাদের দেশের অবস্থা আনস্টেবল ছিল, অ্যান্ড আব্বুর ফ্যামিলি যথেষ্ট গরিব ছিল বলতে গেলে, যাকে বলা যায়। সো আব্বুর বাড়ি হচ্ছে বরিশাল, অ্যান্ড সেখান থেকে উনি ঢাকায় আসেন। তখন ওনার 13 বছর বয়স যখন উনি ঢাকায় চলে আসেন, বিকজ বাড়িতে কোনো কিছুরই ফ্যাসিলিটিস ছিল না, এখনো নাই, আমরা কখনো যাই না আমাদের বাড়িতে। তো ওই সময় উনি ঢাকায় আসেন এবং একটা লাইফ লিড করার জন্য যতটুকু কাজ করার দরকার তাই সবই করেন। ইভেন দো যদি বলি ঠেলা গাড়ি পর্যন্ত তার সে ঠেলা। এই গল্পটা আপনি পরবর্তীতে শুনেছেন কার কাছে? হ্যাঁ, বাবার কাছ থেকে শুনেছি। মাই ড্যাড ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস। বিউটিফুল। ওকে, সো আসে এবং আস্তে আস্তে উনি এখানে থেকে পড়াশোনা করে। ঢাকা ভার্সিটি থেকে উনি অনার্স মাস্টার্স করেন। আফটার দ্যাট কামিল, যাকে বলে মাদ্রাসা লাইন, সেখান থেকে উনি পড়াশোনা করেন, ডাবল MA যাকে বলে। তো উনি ওটা থেকে উনি বেশ ভালো একটা জব পায়, অ্যান্ড গুড স্যালারি। এই গেল বাবা। আম্মুদের ফ্যামিলিও খুব যে রিচ ছিল তা না, বাট দে ওয়ার কোয়াইট গুড। আম্মু ঢাকায় চলে আসে খুব ছোট বয়সে, ওয়েন অনার্সে এসে ঢাকায় ভর্তি হয়। এখান থেকে উনিও ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেন, অ্যান্ড দেন LLB করেন, অ্যাডভোকেটশিপ নেন। সো বোথ অফ দেম, অ্যাজ ইউ ক্যান সি, বোথ অফ দেম আর এডুকেটেড, সো দে আর বিজি। অ্যান এডুকেটেড পার্সন ক্যান্ট সিট অ্যাট হোম, নেভার, আমার মনে হয় বাবা মাকে দেখে। তো অফিস, আর আমি হওয়ার পর থেকে আমার খালামুনির কাছে থাকি। You were the first child? Yeah, I'm the first child. Okay. আমার পর আমার একটা ছোট বোন আছে। Age gap 8-9। তো আম্মু আমাকে, আমার খালামুনির বাসা ছিল তখন আমাদের বাসা থেকে বেশ দূরে আর কি, অনেকটুকু দূরে। সেখানে আমাকে রেখে আম্মু অফিসে যেত, বিকজ কোনো অপশনস ছিল না। আফটার দ্যাট খালামুনিরও বিয়ে হয়ে যায়, জব হয়ে যায়, সো আমি একাই হয়ে যাই বাসায়। কোন বয়সের কথা বলছেন বা কোন ক্লাসে পড়েন তখন? নার্সারিতে পড়েন। মানে আপনি রিয়েলাইজ করতেন বিষয়গুলো? অফকোর্স, আমি এখনো সবকিছু স্পষ্ট মনে করতে পারি, এভরিথিং, বিকজ আই ফেল্ট অল অফ দোজ থিংস হ্যাপেন উইথ মি এনিওয়েজ। তো আম্মু আমাকে বাসায় একাই রেখে চলে যেতেন। আমরা যে বিল্ডিংটাতে তখন থাকতাম, ভাড়া থাকতাম, ওখানে 7 তলা বিল্ডিং এর অনেক বাচ্চা কাছে ছিল, যা হয় সবার সাথে খেলাধুলা করতাম। আর মেইনলি আমি ছেলেদের সাথে বেশি খেলাধুলা করতাম ছোট থেকে। আমার কাছে হাড়ি পাতিল খেলা তেমন বেশি পছন্দের ছিল না, বরং ফুটবল ক্রিকেট বেশি পছন্দের ছিল। অনেক কাটাছেড়া করতাম। যেহেতু আম্মু নেই, বারণ করার কেউ নেই, আমি আমার মতো। তো সেই থেকে দেখা যায় আমি একা, সবাই তো জানে সেটা, আমি বাসায় একা। এখানে একটা ট্র্যাজেডি বলি, সেটা হচ্ছে আমার যে বড় খালামণি, তার ছোট মেয়ে, শি ইজ অলসো নাও ভেরি হ্যাপি, বাট অ্যাট দ্যাট মোমেন্ট শি হ্যাড lots of relationships and she used to talk about all this. কোথাও গেলে, কারোর সাথে দেখা করতে গেলে আমাকে নিয়ে যেত। So I used to আমি মাত্র নার্সারিতে পড়তাম, এগুলো নিশ্চয়ই এত কিছু বোঝার মতো মেন্টালিটি হয়নি। She had lots of relationship, মানে একদিন এক ছেলের সঙ্গে দেখা করতে যেত, রাইট? দেখা করতে যেত, এবং আমাকে স্কুল থেকে যখন উনি নিয়ে আসতেন বাসায়, তখন দেখা করতে যেত। আর আমি দেখতাম কথা বলছে, দেখা করছে, কেন অপোজিট অ্যাট্রাক্টস, উইচ ওয়াজ এই থটটা আমি আস্তে আস্তে বুঝতে পারতে শুরু করলাম অ্যাট দ্য এজ অফ 7 or 6 or 7। যেটা তো কখনই পসিবল না একটা বাচ্চার ক্ষেত্রে, বিকজ আমি ছিলাম ওখানটাতে। যাই হোক, কিছুদিন পর বড় খালামুনিরা বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসা নিয়ে নিল। এবার যেটা হলো, আমাদের বিল্ডিং এর নিচ তলায় একটা ভাড়া থাকতো একটা মেয়ে। আমাদের বাসা যেহেতু খালি থাকতো অলওয়েজ, ওর বয়ফ্রেন্ডকে আমাদের বাসায় নিয়ে আসতো। এটা আপনার ফ্যামিলি মেম্বাররা জানতো? না, জানতো না, কেউ জানতো না। নিয়ে আসতো বলতে কি, মানে আপনি যখন ফ্রি থাকতেন তখন আসতো? আমি ফ্রি বলতে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের বাসায় আসতো কথা বলার জন্য আর সামথিং। তো আমাদের বাসার 2টো রুম ছিল, ভাড়া যেহেতু ছিলাম, 2টো রুম ছিল। সামনে ড্রয়িং রুম, মাঝখানে একটা ছোট ডাইনিং, আর ভিতরে একটা বেডরুম। তো ওই বেডরুমটাতে ও বয়ফ্রেন্ডকে নিয়ে থাকতো। আর ওটার যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে লাগানো যায় না দরজাটা। তো আই ইউজ টু সি হোয়াট এভার দে ইউজ টু ডু, অ্যান্ড মেনশন করেই দেই, দে ইউজ টু হ্যাভ ফিজিক্যাল relationships over there, and আমি দেখতাম তো
দেখতাম, ফিল করতাম লাইক কেন হচ্ছে এটা, বোঝার চেষ্টা করতাম, বা ইটস সামথিং। কিন্তু আপনি কি ওটা আপনার ফ্যামিলি মেম্বারকে নোট করতেন কখনো যে তোমরা না, যখন বাসায় থাকো না নোট তখন? করতে পারিনি, এটারও একটা রিজন আছে। হুম। তো ওয়ান ডে আমি ওর আম্মুকে বলি ব্যাপারটা, ওকে। আপুর আম্মুকে, যে আন্টি একটা ভাইয়াকে নিয়ে প্রায় আপু আমাদের বাসায় আসে। আন্টি আপুকে অবশ্যই বকা দেয়, অ্যান্ড আফটার দ্যাট ডে আপু আমাকে টর্চার করে, খুব মারে। যখন আম্মু অফিসে চলে যায় আপু এসে আমাকে খুবই মারে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার বাবা মা যখন বাসায় থাকছে না তখন আপনাকে গাইডেন্স দিচ্ছে কে? কেউ না, লাইক আমি একাই স্কুল থেকে বুয়া নিয়ে বাসায় রেখে চলে যেত, হ্যাঁ। খাবার রেডি করা থাকতো, আমি খেতাম, ঘুমিয়ে থাকতাম, হোমওয়ার্ক করতাম, সন্ধ্যায় তো আম্মু চলেই আসতো। আপনাকে স্কুল থেকে পিক অ্যান্ড ড্রপ করতো কে? বুয়া, একটা বুয়া ছিল বাসায়, যে বাসার কাজকর্ম করতো। আর আপনার বাসায় আপনি যখন একা থাকতেন তখন আপনার বাসার আশেপাশের লোকজনের ইজি এন্ট্রান্স ছিল? ইয়া, কোয়াইট আমার কাছে মানে অ্যাবসার্ড মনে হচ্ছে। মনে হচ্ছে না? তাই তো। কারণ একটা যাই হোক। বাসায় একটা মেয়েকে রেখে এসেছি আমি, আশেপাশের লোকজন ঢুকছে বাসায়। Yeah, এবং- that's one of the faults which my mom and dad did. তারা, এটা একটা ভুল যেটা তারা আপনি কখনো করেছে। এগুলো নোটিস করতেন না বাবা মাকে যে আজকে অমুক এসেছিল বাসায় বা এমুক আসছে? করতাম, কিন্তু আপুর ব্যাপারটা করিনি তখনও। বলতাম, সবই বলতাম। আর আসলে আব্বু আম্মু এত বিজি ছিল, এতটা বেশি বিজি ছিল, বিকজ ইউনো যেখানে আম্মুর গাইডেন্সটা কম থাকে সেখানে আম্মুর সাথে বন্ধুত্ব হয় না। আর যখন বাচ্চাদের বাবা মার সাথে বন্ধুত্ব না হয় তখন তারা শেয়ার করতে পারে না কোনো কিছু। মাই হাম্বল রিকোয়েস্ট ইজ, আজকের এই স্টোরিটা সবাই আমাদের সোশ্যাল কন্টেস্ট এবং পারিবারিক অবস্থা থেকে চিন্তা করবেন যে আমাদের একটা শিশুর বড় হওয়ার জন্যে আমরা যতটা না খেলার মাঠ নিয়ে চিন্তা করি, ঘরের ভেতরের পরিবেশ নিয়ে কি আমরা অতটা চিন্তা করি? এটা খুব 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 ইম্পর্টেন্ট। ইটস আ ভেরি সিরিয়াস ইস্যু, এবং আমার মনে হয় আজকে ওই জায়গাগুলোকে আমাদের সবার নক করা উচিত। বিকজ ওর লাইফে যেটা ঘটেছে সেটা আরেকজনের লাইফে ঘটুক, আমরা এটা চাই না। ইটস আ সোশ্যাল লার্নিং, ইটস আ ফ্যামিলি লার্নিং। ওকে, এবং আমি ওকে স্যালুট জানাই যে ও নিজেকে এক্সপোজ করে অন্তত আরও 10টা ফ্যামিলিকে সতর্ক করার জন্য এখানে এসছে। জি, তারপর কি হলো? আপনাকে খুব মারলো? হ্যাঁ, খুব মারলো। আমি ভাবলাম আম্মুকে বলবোই যে আপু আমাকে এত মারছে, অ্যান্ড শি টোল্ড মি যে আমি এটা কাউকে বলতে পারবো না, যদি বলি সে আমাকে মেরেই ফেলবে, অ্যাজ আই ওয়াজ আ চাইল্ড। আর আম্মুকে আমি বললাম ব্যাপারটা, যে আম্মু আপু তো একটা ভাইয়াকে নিয়ে মাঝে মাঝে বাসায় আসে। আম্মু জিজ্ঞেস করলে সে কি করে, কেন আসে, তুমি আসতে দাও কেন, গেট লাগিয়ে রাখো না কেন, ঢুকতে দাও কেন? আমি বললাম আপু আমাকে খুব মারে, বকা দেয়, না ঢুকতে দিলে খুব রাগ করে। তো আম্মু এই ব্যাপারটা নিয়ে ওনাদের সাথে কথা বললো, ওই আপুর ফ্যামিলির সাথে। বলার পর যেটা হলো যে তুমুল ঝগড়া দুই ফ্যামিলির মধ্যে। ওরা কি খুব পাশাপাশি ছিল আপনাদের? হ্যাঁ, আমরা ছিলাম 4 তলায়, ওরা ছিল নিচতলায়। আচ্ছা। এই তো খুবই ঝগড়া লাগলো। পরবর্তীতে যে আমাদের বাড়িওয়ালা, উনি আমাদেরকেই বের হয়ে যেতে বললো, যেখানে বের হওয়ার কথা ওদের, অ্যাজ ফল্টটা ওদের ছিল, আমার না, বাট আমাদেরকে বের হয়ে যেতে বললো। সো আমরা সামহাও প্রবলেমটা সলভ হলো, ইস্যুটা ঠান্ডা হলো, আপুটার আমাদের বাসায় আসে না। ওকে। এবার যেটা হলো, আমার মেন্টালিটি লাইক ওই জায়গাটা থেকে অনেক আনস্টেবল হয়ে গেল, কি বলবো এটাকে, আনব্যালেন্সড। সো আই ইউজ টু থিঙ্ক লাইক কেন হচ্ছে এই জিনিসগুলো, বা এগুলো কি, কেন, সাম কাইন্ড অফ কিউরিয়াসিটি। লাইক অফকোর্স একটা কিউরিয়াসিটি গ্রো হ্যাঁ, করলো। like- আপনি তখন নার্সারিতে পড়েন? তখন আমি 1-এ উঠেছি। ওকে। অ্যান্ড আমার কাছে ব্যাপারটা খুবই আনইউজুয়াল লাগতো, অ্যাজ আই হ্যাভ সিন দেম ডুইং সামথিং লাইক দ্যাট। সো আমার কাছে অনেক আনইউজুয়াল লাগতো যে কেন এটা, কেন হচ্ছে। আমার একটা ফ্রেন্ড বলা যায় না ঠিক, আমার থেকে সিনিয়র ছিল তখন, ও মেবি ক্লাস 3 or 4-এ পড়ে। আই ইউজ টু টক আ লট উইথ হার। তো সেই ব্যাপারে আমাকে অনেক কিছু বলে। একটা বাচ্চা কি বা বলতে পারে, 3-4-এর একটা বাচ্চা, যতটুকুই ওর কাছে মনে হয়েছে বা ও যা বুঝে সেখান থেকে বলছে আমাকে। এনিওয়ে, সো অ্যান্ড আফটার দ্যাট আমাদের 6 তলায় একটা ছেলে থাকতো। হি প্রপোজড মি when I was in class 1. Seems funny. Anyways, so আমাকে প্রপোজ করলো যে I want to be your boyfriend. So I was like, yeah, I got a chance. হ্যাঁ, সবার কাছে, আমার কেন নাই? আপুর আছে, ওই আপুর আছে, সেই আপুর আছে, হ্যাঁ That's a আমার point. এরকম করা উচিত। তো I said okay. So he like, কিছু না বুঝিয়ে ওকে করে দিলেন? হ্যাঁ, সবার আচ্ছা, আছে okay, সুতরাং fine. আমার ইটস আ ফ্যাশন। হ্যাঁ, আমিও যাবো, ওকে ফাইন, গুড, কি হবে আই ডোন্ট নো, লাইক বয়ফ্রেন্ড, গুড, ওর সাথে ঘুরবো ফিরবো, কথা বলবো, এই তো। সো একই স্কুলে ছিলাম আমরা, নিয়ে আসতো। আমি ক্লাস 1-এ ছিলাম, সিরিয়াসলি। আমি এখন বলতে গেলেও এম্বারেসড ফিল হয়, লাইক হাউ ডিড আই ডু দ্যাট? নো, দেয়ার ইজ আ রিজন। অফ কোর্স, ডেফিনেটলি রিজন। বাট আমারও হয়তো বা বোঝা উচিত ছিল নিজেকে, হয়তো
like take care উই করা ক্যান উচিত ব্লেম ইউ ছিল, বিকজ আপনি একটা চাইল্ড সে সময় রাইট? বোঝা উচিত ছিল আপনার প্যারেন্টের। যাই হোক আমরা সেই ডিসকাশনে পরে ইয়া, যাবো, বাট তারা আসলে কিভাবেই বা বুঝবে? আমিও তো তাদেরকে ঠিক ব্লেম ওভাবে করতে বলতে পারি না, পারি নাই, ইটস আ সিচুয়েশন অ্যাকচুয়ালি। like ওকে yeah. So yeah, then he was my first boyfriend. ওকে Then somehow ওরা বাসা চেঞ্জ করে ফেলে। বয়ফ্রেন্ড এই আর কি, ও তো একটা বাচ্চা, ওই বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কি বুঝে? হুম যাই হোক, তো somehow ওরা বাসা চেঞ্জ করে ফেলার পরে I used to like a boy. I used to like him very much because he looked very cute. So বাচ্চা ছিলাম দুজনেই, ও আমার ক্লাসমেট ছিল, তখন আমি 2তে উঠেছি। হুম এনিওয়েজ, তো এই তারপর আমরা ওখান থেকে বাসা চেঞ্জ করে ফেলি। বাসা চেঞ্জ করে আমার যে বর্তমান বাসা, মানে আমাদের নিজেদের বাড়ি করে ফেলি আর কি, হুম হুম সেখানে চলে আসি। আসবার পর আমরা এখান থেকেই শুরু হয় আমার লাইফের মোস্ট ট্র্যাজিক পার্ট, বিকজ আমাদের যে এলাকাটা মেনশন করছি না, বাট কি বলবো, এলাকা বলা যায় না আসলে। ক্যান এনি পিপল লাইক লিভ দেয়ার? আই ফিল, বিকজ ওই সময়টাতে ওটা মানুষের বসবাস উপযুক্ত তো ছিল না, আই গেস। ফাইন, আই ওয়ান্ট টু লিসেন ইউর Anyways, স্টোরি, হোয়াট হ্যাপেন্ড দেয়ার। হ্যাঁ আমরা একটা মৃত্যুর জন্য যেটা একটা অনুষ্ঠান হয়, কাইন্ড অফ কুলখানি বা খাওয়ায়। কোনো কিছু, না, কুলখানি আই ডোন্ট নো, অনেকজনকে ডেকে খাওয়া দাওয়া করায়, আচ্ছা, সামথিং okay. লাইক দ্যাট। অনেক ছোট ছিলাম, মনে নেই, 2তে আমি তখন উঠেছি মাত্র। হুম যাই হোক, তো সেখানে আমরা যাই। যাওয়ার পর যেটা হয়, আমরা একটা আমার কাইন্ড অফ নানা, মানে আমার আম্মুর খালুজান হয়, হুম। ওনাদের গাড়িতে করে সেখানে যাই। তো ওই গাড়ির ড্রাইভার, সো আই ওয়াজ, আমি একটু ছোট বাচ্চাই ছিলাম এই যে। তো সে আমাকে খুব কোলে টোলে করে নিয়ে আদর করে, এখানে ওখানে ঘুরাতে নিয়ে যায়। অ্যান্ড দেন আই নোটিসড সামথিং, যেহেতু আমি অনেক কিছুই বুঝি এই ব্যাপারগুলোতে, লাইক ফিজিক্যালি কিভাবে ইউ হ্যাভ টু সেভ ইউর সেলফ, আমি হুম। অনেকটাই বুঝি এই ব্যাপারগুলো। হুম। তো হি ট্রাইস টু টাচ মাই প্রাইভেট পার্টস, হুম অ্যান্ড আমি বুঝতে পারি ব্যাপারগুলো, ফিল করি। সো আমি ওনার কাছে আর যেতে চাই না। কি ছিল উনি? ড্রাইভার, অ্যাজ আই সেড। আপনাদের ড্রাইভার? নো, যাদের গাড়িতে করে আমরা গেছি, আমার নানা ভাইয়ের ড্রাইভার। ওকে, সো হি ট্রাইস টু লাইক কাইন্ড অফ, এটা ফার্স্ট এম্বারাসমেন্ট অফ ইওর লাইফ, এবং এই ঘটনা ঘটার পরে আপনি কি করলেন? তা আমি যেতে চাই না ওনার কাছে, যে না, Okay. আমি মানে ওখানেই আমরা আছি তখনও, কিন্তু আমি আম্মুর কাছে চলে যাই, যে আমি যাবো না ওনার কাছে। কিন্তু আমি কেন যেন আম্মুকে বলতে পারি না, লাইক আমার সাথে এটা হচ্ছে, আমার এটা ফ্রি ভাবে আম্মুকে বলা উচিত, কেন যেন আমার আম্মু আব্বুর প্রতিও ওই ভরসাটা আসে না, যে না আমি বলতে পারি। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি বলতে পারি না। সো আম্মুকে আমি বলি যে আমার ওনাকে ভালো লাগছে না, আমি ওনার কাছে যাবো না। দেন আমরা ওখান থেকে চলে আসি, অ্যান্ড খুবই ট্রিক করে উনি আম্মু আব্বুর নাম্বারটা নিয়ে নেয়, হুম ফোন নাম্বারটা নিয়ে নেয়, যে হ্যাঁ আমরা কোথাও যেতে হলে আমাকে ফোন দিবেন, আসবো, হ্যান ত্যান ফ্যান। যদিও উনি কিন্তু আমার নানা ভাইয়ের পার্সোনাল ড্রাইভার। ওকে সো বলে যে হ্যাঁ প্লিজ যাবো হ্যান ত্যান ফ্যান। তারপর আমার নাম্বারটা দিয়ে দেয়, এবং আরো 2বার আমরা 2টো জায়গায় যাই, এবং ওনাকে সাথে করে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, সো এই হচ্ছে আমার ফার্স্ট হ্যারাসমেন্ট অর সামথিং লাইক দ্যাট। সেকেন্ডলি যেটা হয়, এবং এটা আপনি কাউকে বলেননি? না, এটা আমি কাউকে বলিনি, ইভেন এখনো পর্যন্ত আব্বু আম্মুকে আমি এইভাবে বলিনি। ফার্স্ট টাইম আপনি আজকে বললেন এখানে? আমি যাই বলছি কাইন্ড অফ ফার্স্ট টাইমই, কাউকে বলিনি। দিস ইজ ভেরি আনলাকি ফর আস, কজ আমাদের সোসাইটিতে, আমাদের পরিবারে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এটার যে রেট, এটা খুবই অ্যালার্মিং। আপনারা পত্রপত্রিকায় পড়েন এইসব ঘটনা, খুব এক্সট্রিম লেভেলে যখন চলে গিয়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়, তখন সেটা পত্রপত্রিকায় বা সংবাদ টেলিভিশন জায়গাগুলোতে চলে আসে। কারণ বিহাইন্ড দ্য সিন এইগুলো যে কতদিন ধরে এই একটা মেয়ে বা একটা শিশু বা একটা নারী কিভাবে নির্যাতনের শিকার হয়, কিভাবে তাদের মেন্টালি তাদেরকে মানে ভয়ঙ্কর রকমভাবে ড্যামেজ করে ফেলা হয়, আমি জানি না। আমার মনে হয় এই জিনিসগুলোকে আরও বেশি করে এক্সপোজ করা উচিত, বলা উচিত। কজ আমি ভিকটিম, আমি কেন এটা বলতে পারবো না? কোথায় সমস্যা? ট্যাবুটা কোথায়? মানে আমাকে কেউ একজন সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে, আমাকে কেউ একজন ফিজিক্যালি অ্যাবিউজড করেছে, অথচ সেটা নিয়ে আমি সোসাইটিতে মুখ খুলতে পারবো না, সেটা নিয়ে আমি বলতে পারবো না। কি আশ্চর্য মেন্টালিটি! মানে সেটা নিয়ে বললে আমার দিকেই আঙুল তোলা হবে, সেটা নিয়ে বললে আমাকে মনে করা হবে মেয়েটা খারাপ, বা ছেলেটা খারাপ, বা ওনার ফ্যামিলি খারাপ। কি ভয়ঙ্কর রকম মানে বাজে মেন্টালিটি আমাদের সমাজের। কিন্তু এই যে আমাদের এই মেন্টালিটিটা, এটাই কিন্তু যুগের পর যুগ এই প্রবলেমগুলো কীভাবে জিয়ে রেখেছে। আজকে যদি পরিবারের কাছে এই মেয়েটা এতটা বেশি সাবলীল হতো, আজকে যদি ওর বলার ক্ষমতা তৈরি হতো, ওকে যদি এনভায়রনমেন্টটা দেওয়া হতো, তাহলে ওর শৈশবটা হয়তো বা এরকম হতে পারতো না। কজ ও বলেছে একটু আগে যে দিস ইজ দ্য নাম্বার 1। আরও কী যে অপেক্ষা করছে আপনাদের জন্য, আপনারা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন। জি বলুন। তারপর যেটা হয়, তো ওই ড্রাইভারের সাথে আমাদের আর দেখা হয় না। এনিওয়েজ হি ইজ ভ্যানিশড সামহাউ। সো আফটার দ্যাট আমার চাচাতো ভাই আমাদের বাসায় থাকতে আসে ফর সাম রিজন। সামহাউ মেবি আমাকে লাইক করতো আর সামথিং। তখন আমি ক্লাস 3তে উঠেছি।
তো ও কত বড় হবে, মেবি 9-10 পরে এরকম হবে। আপনি তখন ক্লাস 1-এ 3-তে পড়ি। 3-তে বাসায় একদিন হঠাৎ স্কুল থেকে এসে দেখি ও বাসায়। ওই টাইমে যেটা হয়, আমাদের বাসায় একটা পার্মানেন্ট কাজের মেয়ে রাখা হয়। তো মেয়েটা নিজেই যথেষ্ট ন্যাস্টি পার্সন। এনিওয়ে, সো চাচাতো ভাই থাকতে আসে আমাদের বাসায়। তো একদিন আমাদের সবার রুম আলাদা, জর্জার রুম। আমাদের বাসায় 5টা বেডরুম, অ্যান্ড জর্জার বেডরুম 4টার। বাট আমি তখন কার সাথে, কাজের মেয়েটা আমার সাথে ঘুমায় না, আমার রুমে ঘুমায়। তো আমি একদিন ঘুমিয়ে আছি, ঘুম থেকে ঘুমের মধ্যে আর কি হঠাৎ ফিল করি দ্যাট সামওয়ান ইজ লাইক embarrassed, had embraced me, something like that. তো আমি ঘুম ভেঙে যায়, পিছনে ফিরে দেখি যে আমার ভাইয়া। তো I was like, চিল্লাবো না, কান্না করবো না, কি করবো কিছু বুঝতেই পারি না। দেন I was like, ভাইয়া এখানে কি করো, হ্যান ত্যান। আমি উঠে বসে যাই। বসে যাওয়ার পরে তো বুঝতে পারে যে কাজের মেয়েটা নিচে ঘুমাচ্ছে। তো বুঝতে পারে যে আমি যদি এখন কিছু বলি তাহলে কাজের মেয়েটা উঠে যাবে, আম্মু আব্বু চলে আসবে, অ্যান্ড যাই হোক, তো ওদিনও চলে যায়। ও দিন চলে যায়। পরের দিন শুক্রবার দিন সবাই বাসায় ছিল। হোয়াট ওয়াজ হিজ রেসপন্স? আপনি তোকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কি হ্যাঁ, করো? তুমি এখানে কি করো? এমনি আসছি, নাথিং, লাইক চলে যায়, উঠে চলে Okay. যায়। পরের দিন শুক্রবার দিন সবাই বাসায় ছিল, তো আমরা ছাদে গিয়েছি। আমাদের ছাদটা খুব সুন্দর, গাছ লাগানো চারিদিকে, বসার মতো স্পেস আছে, টেবিল আছে, যাই হোক। তো ওখানে আম্মু চা করে নিয়ে গেছে, সবাই চা খাচ্ছে, ভাইয়াও গিয়েছে উপরে। ছাদটা 2টো ছাদ, একটা হচ্ছে চিলে কোঠার একটা ছাদ আছে, আর মেইন ছাদটা নিচে। তা আমি আর আমার কাজের মেয়েটা চিলেকোঠার ছাদে উঠেছি। আমার বেস্ট ফ্রেন্ড সবসময় ছিল কাজের মেয়েরা। যারাই কাজের মেয়েরা আসতো তারাই আমার বেস্ট ফ্রেন্ড, বিকজ কেউ তো সাথে থাকে না, ওরাই সাথে থাকে। তো ওকে নিয়ে আমি ছাদে বসে আছি। তো ভাইয়া উপরে উঠছে, উঠে আমার কাঁধে হাত রেখে বলল, পড়াশোনা কেমন চলে, হ্যান ত্যান। বললাম হ্যাঁ ভালো। বলতেছে কোনো ম্যাথে প্রবলেম হলে আমাকে দেখাও, ইত্যাদি ইত্যাদি কথা বলতেছে। অ্যান্ড হি tried the same thing that I faced with that driver. He was trying to touch some of my private parts. তো কাজের মেয়েটা এটা বুঝতে পারে, বিকজ আমার থেকে বেশ বড়। তো আমাকে বলে, আপু চলে নিচে চলে যাই। তো আমিও ফিল করছিলাম, লাইক হ্যাঁ নিচে চলে যাবো, বাট ভাই আমাকে যেতে দিচ্ছে না। সে না থাকো, এখানে কত সুন্দর লাগছে, পরিবেশটা ভালো লাগছে, যেতে দিচ্ছে না। এই গেল সামহাও। তো আমি চলে আসি নিচে, কিছুক্ষণ বাদে চলে আসি। তো আম্মুকে বলি ব্যাপারটা, যে আম্মু ভাইয়া আমার সাথে, আমি আম্মুকে ডাইরেক্টলি বলি যে আম্মু ভাইয়া আমার প্রাইভেট পার্স টাচ করার চেষ্টা করে। এটা বলার পর আমার চাচার সাথে আর কি আব্বুর তুমুল ঝগড়া হয়। ও তার মানে আলটিমেটলি আমি একবার বলে ফেলি, হ্যাঁ একবার বলি আম্মুকে, অ্যান্ড আম্মু আব্বুকে বলে, দেন তো ওদের সাথে খুবই ঝগড়া হয়। আর ওই ভাইয়াকে আমাদের বাসায় আসতে মানা করে দেয়। এখন ব্যাপার হচ্ছে আব্বু আম্মুই বা কি করবে, এতবার, এত মানুষ, কয়জনকে বাসায় আসতে মানা করবে, কয়জনকে ধরে রাখবে, দরজা কি সবসময় বন্ধ রাখবে বাসার? এটা তো সম্ভব না। যাই হোক, সামহাও ওটা চলে যায়। আমি তখনও ক্লাস 3-তে, এবং আম্মু আমার জন্য একটা টিচার রাখে। আমার বাসায় কখনো টিচার ছিল না, আম্মুই পড়াতো। বাট তখন দেখা যায় যে আম্মু তখন অ্যাডভোকেটশিপটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আম্মু একটা গভর্নমেন্ট জব নেয়। এতে করে যেটা হয় যে আম্মু খুবই বিজি হয়ে যায়। ওখানে তো অ্যাডভোকেটশিপে হচ্ছে কেস পাবো, যাবো, এরকম কিছু পাবো না, বাসায় আছি। বাট একটা জব ইজ 9 to 5 ডিউটি। আর আম্মুর যেই অফিসটা পড়ে যায় অনেক দূরে, সেখানে যেতেই প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগে। সো আমাকে একেবারেই টাইম দিতে পারে না। বাট তখন যেটা হয়, আমার খালামণিকে তারা আমাদের বাসায় নিয়ে আসে, খালামণি আর তার হাজব্যান্ডকে। অ্যান্ড আমার সেফটির জন্য আব্বু আম্মু তাদেরকে একটা ফ্ল্যাট গিফট করে দেয় আমাদের বাসায়, ওকে, যে যাতে আমার ছেলেমেয়েরা সেফ থাকে, এই জন্য। তো খালামণিও জব করে, মেইন প্রবলেম এখানেই। তো দেখা যায় সেটা আসলে কি বলবো, সবসময় সবাই সবকিছু বুঝে না, ইউনো। অনেক সময় আমরা অনেক কিছু দেখেও দেখতে পারি না, ব্যাপারটা এরকম। যাই হোক, তো খালামণি থাকে, তো আমার জন্য একটা টিচার রাখা হয়। টিচারটাকে বলা হয় যে তুমি সন্ধ্যায় আসবো, কারণ আমি সন্ধ্যা বাসায় আসবো। আম্মু বলে যে আমি সন্ধ্যায় আসবো আর তুমিও সন্ধ্যায় আসবো। ইওর মম ইজ লয়ার। দ্যাট টাইম উনি কি প্র্যাকটিসে ছিল? না, উনি তখন প্র্যাকটিস ছেড়েছে, মাত্র নিউ ছেড়ে একটা গভর্নমেন্ট জবে ঢুকলো। ওকে, তো ওনাকে বললো যে সন্ধ্যার পর আসতে, যেহেতু সন্ধ্যার পর আমার অফিস থেকে আসবে। এই তো আমাদেরকে আমার রুমে বসে পড়তে নিষেধ করে দেওয়া হলো। যেটা করা হলো যে ড্রয়িং রুমে বসে পড়বে, যাতে আমি দেখতে পারি তোমাদেরকে। যাই হোক, তো আম্মু ড্রয়িং রুমে বরাবরই ডাইনিং রুমে বসে আম্মু অফিসের কাজ করতো ল্যাপটপে, আর
আমি স্যারের কাছে পড়তাম। তা অনেক সময় দেখা যায় সব সময় কি আর সন্ধ্যার পর আম্মু চলে আসতে পারে, রাস্তায় জ্যাম থাকে বা অফিসে কাজ থাকে, অনেক কিছুই। সো ইয়া, এরকমই মাঝে মাঝে হতো। অ্যান্ড আমি আমার স্যারকে খুব ভালো লাগতো, কারণ স্যার আমাকে খুব আদর করতো, খুব সুন্দর করে বুঝাতো, একটা টিচারকে যেভাবে ভালো লাগা উচিত। দ্যাটস ইট। তো স্যার যেটা করে যে আমাকে অলওয়েজ স্কুলে নিয়ে পড়ায়। ওয়াই? স্যার বলতে কি, হোম টিউটর আমরা কেমন রাখি একটা বাচ্চার জন্য, অনার্সে পড়ুয়া কোনো ছেলে বা মেয়ে এরকম। তো সে আমাকে অলওয়েজ স্কুলে নিয়ে বসিয়ে পড়াতো। অ্যান্ড ছোটো থেকে আমি খুব হেলদি ছিলাম, সো হি ইউজ টু ডু দ্য সেম থিংস। তো ফার্স্ট ডেতেই তো আপনার বুঝে যাওয়া উচিত ছিল যে এটা তো আসলে ফার্স্ট ডেতে তো উনি এরকম করেনি। ওকে আফটার 6 or 7 months আমাকে পড়াতে পড়াতে একটা টাইমে এসে এরকম দেন যেটা হলো যে উনি বুঝতে পারলো যে আমি এটা পছন্দ করছি না, এবং এই ব্যাপারটার পর আমি ওনার কাছে যে আর পড়ি না, ওকে ওনার কাছে যেতে যাচ্ছি না। তো উনি করলো কি, নানান কথা আমাকে বলে, লাইক লাভ অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড কোন ক্লাসে তখন আপনি? ক্লাস 3? ক্লাস 3-তে only, and I just can't understand একটা টিচার অনার্সে পড়ে সে কিভাবে ভাবে যে আমি একটা ক্লাস 3 এর বাচ্চাকে রিলেশনশিপ এর ব্যাপারে বলি। I don't know. তো and he said I want to be your boyfriend. একটা টিচার, and I was like আমি আম্মুকে বলে দিব। তো বলতেছে বলো, তোমার আম্মু কখনোই বিলিভ করবে না। and he was right, আমি আম্মুকে বললাম আর আম্মু এটা বিলিভ করলো না। কাজ যে টিচারটা ছিল উনি আব্বু আম্মুর খুবই পরিচিত একজনের ছেলে ছিল, বেশ ঘনিষ্ঠ একজনের ছেলে। তো আম্মু এটা কেন বিলিভ করলো না? তারা কি বলতে চাইলো আপনাকে? বললো যে, আমি বললাম যে আম্মু স্যার আমাকে বলে স্যার যাতে আমার বয়ফ্রেন্ড হয়ে যায়। তো আমি বললাম আর তোমার সাথে মজা করেছে, সামথিং লাইক দ্যাট। নোট দিস কাইন্ড অফ থিং প্লিজ। সাথে মজা করেছে, এটা কিছু না। তুমি স্যার কি এমনিতে তোমাকে কোনো কারণ লাইক মাস্ট সামথিং পার্সোনাল। সো আই সেড আমি ওই ব্যাপারে আর কিছু বলতে পারি না। I don't know why, আমি সবসময় এখানটাতে যে আটকে যাই, আম্মুকে বলতে পারি না কেন জানি। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে আগের যে দুটো ঘটনা আপনি আপনার ফ্যামিলিকে জানিয়েছিলেন, তারা কি আপনাকে কোনোভাবে ব্লেম করেছিল? না, করেনি। বা ওরা সেটাকে ওভারকাম করার চেষ্টা করেছে, যেমন ভাইয়াকে বাসায় আসতে মানা করে দিল। এর আগে যে কাহিনীটা বললাম সেটা তো ডেফিনেটলি তারা করেছে, আপনি এটা বলেছেন, কিন্তু থাকে না অনেক সময় আপনাকে দোষ দিয়ে দেওয়া, মেয়েদেরকে দোষ দিয়ে দেওয়া, এটা করেনি। না, আমার আম্মু এডুকেটেড পারসন, তারা বুঝতে পারে ব্যাপারগুলো। আচ্ছা ফাইন, তো আপনাকে কোনোভাবে কি বুঝিয়েছিল যে দেখো কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, এবং এরকম হলে তোমার কি করতে হবে? এটা আমাকে বুঝায়নি। কারণ হচ্ছে আপনি নিজেও কি কোনো গ্লুমি সেন্সে ছিলেন যে আসলে কি হচ্ছে, কেনই বা এরকম হচ্ছে, সম্পর্কটা কেন? অফ কোর্স ছিলাম। আই ওয়াজ ভেরি কনফিউজড বিকজ ওই পর্যন্ত আমি জানতাম না, যদি আমি সরাসরি বলি সেক্সুয়ালিটি কি, আমি জানতাম না। আই ডিডন্ট নিউ, সো আই হ্যাড টু ফেস দেম। সো আপনাকে আপনার ফ্যামিলি মেম্বাররা ক্লিয়ার করেনি যে মা আসলে এই জিনিসটা এরা ট্রাই করছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ব্যাড থিং, সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ? এটা কখনো বলেনি। সো আপনি নিজে থেকে একটা ধোঁয়াশার মধ্যে ছিলেন। আপনার কোয়ারি হতো না, বাবা মাকে জিজ্ঞেস করতেন না যে মা আসলে সবাই কেন এরকম করছে? হতো, বাট আমি কেমন করে মানে আমি কেন যেন আনকমফোর্টেবল ফিল করতাম ওই ব্যাপারটাতে জিজ্ঞেস করতে। লাইক আমার ভালো লাগতো না, বা আমি চেতাম না, বা চাইলেও পারতাম না, এরকম কিছু। তো যাই হোক, তো স্যারকে বলা হলো। তো স্যার আমাকে 1.5 year পড়াইছে। তো অ্যাট দ্যাট টাইম যখন 1 year কাছাকাছি প্রায়, তো হি গেভ মি আ লাভ লেটার। সে সেখানে লিখেছে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে আমি অনেক আদর করব, তুমি ঠিক মতো পড়াশোনা করো, বড় হও, দেন আমি তোমাকে বিয়ে করব, হ্যান ত্যান ফ্যান। তো আমি আম্মুকে দেখানোর পরিবর্তে সেটা আমার ফ্রেন্ডকে দেখালাম, স্কুল ফ্রেন্ডসদেরকে। তখন আমি পড়ি ক্লাস 3-তে। যে কাহিনীটা হলো সেটা হচ্ছে ওই ব্যাপারটা নিয়ে পুরো স্কুলে কাহিনী হয়ে গেল। তো যে ওই মেয়েটাকে ওর স্যার লাভ লেটার দিছে, অ্যান্ড প্রিন্সিপাল আম্মুকে ডাকলো। এবং কাহিনী শুধু এক জায়গায় লেগেছে আরেক জায়গায়, এরকম একটা অবস্থা। কাহিনীটা শুধু ওই পর্যন্তই হলো না যে লাভ লেটার হয়ে গেল, ওরা বিয়ে করবে, ওদের কতদিন পরে ওদের বেবি হবে, হ্যান ত্যান, বাচ্চারা যা করে নর্মালি, মানে বিশাল কাহিনী, পুরো স্কুল জানাজানি হয়ে গেল এটা। আম্মুকে কিন্তু আমি তখনও বলিনি, ইভেন দো লাভ লেটারটা আমি স্যারকে কোনো রিপ্লাইও করিনি, কিছুই না, বাট ব্যাপারটা পুরো স্কুলে কাহিনী হয়ে গেল। অ্যান্ড প্রিন্সিপাল ডাকলো আম্মুকে। সো আম্মু গেল, ক্লাস টিচার, প্রিন্সিপাল সবাই মিলে বললো আম্মুকে যে এরকম কি হয়েছে, আমরা তো জানি না, কেন স্কুলে এত গুজব, হ্যান ত্যান। যেটা ওদেরকে বলা হলো যে আপনি আপনার মেয়েকে স্কুল থেকে নিয়ে যান, ডিরেক্টলি বলা হলো যে নিয়ে যান স্কুল থেকে, বিকজ আপনার মেয়ে আজে বাজে গল্প করে, ও বাকি বাচ্চাদেরকে নষ্ট করে ফেলবে। আমি কিছুই করি নাই,
কি বা করবো, আর আমি বুঝি বা কি বলবো, বা কি আজে বাজে গল্প বা কি করবো। বাট যাই হোক, এরকমটা বলা হলো, অ্যান্ড ও স্কুল থেকে আমাকে নিয়ে আসা হলো, আম্মু নিয়ে আসলো, অ্যান্ড ওই টিচারটাকে বাদ দিয়ে দিল। দেন আপনি তো ফ্যামিলিকে বললেন যে ঘটনাটা কি ছিল। আমাকে লেটারটা দেখালাম, আচ্ছা, তারপর দ্যাটস ইট। তো লেটারটা দেখে আম্মু আমাকে কিছুই বললো না, আর কিছু জিজ্ঞেস করেন? নাথিং। সে জাস্ট টিচারটাকে বাদ দিয়ে দিল, And দিয়ে it was a one kind of, আমি জানি না বাবা মায়ের ক্ষেত্রে আমি কি ওয়ার্ডটা ইউজ করবো, বিকজ দে আর জাস্ট গিফটেড ফ্রম আল্লাহ। বাট সি, আপনি যেদিন প্রথম দিন বলেছিলেন আপনার মাকে যে হি ওয়ান্টস টু লাভ মি, ওই সময় যদি সে বিশ্বাস করে স্টেপটা নিয়ে নিত, তাহলে কিন্তু হ্যাঁ, আজকে হতো না। এই রকম একটা ডিজাস্টার হতো না আপনার লাইফে। সি, এটা কত বড় হচ্ছে। ও কিন্তু, আপনারা একটা জিনিস খেয়াল করবেন ভেতরে গিয়ে, আমি বারবার ইন্টারাপ্ট করছি, ও বারবার এম্বারেস ফিল করছে ফ্রম ড্রাইভার, যে গেল ড্রাইভার, বাসায় আসলো কাজিন, আত্মীয় সম্পর্ক, সেও তাকেও বের করে দেওয়া হলো, ইভেন ইট ইজ টিচার, সেও চলে গেল। এবং কোথায় ক্ষতি হলো দেখেন, ওর স্কুল যেখানে ওর ফ্রেন্ডসরা আছে, যেখানে ওর অনেক বড় একটা বন্ডেজ তৈরি হয়েছে, সেখান থেকে ওকে কুইট করে নিয়ে আসতে হচ্ছে। তার মানে ওর এই জিনিসটা সম্পর্কে কীরকম ভয়াবহ একটা সেন্স ওর চাইল্ডহুডে গ্রো করছে। মানে আমরা কীরকম একটা সোসাইটিতে বসবাস করি। ওকে, তারপর যেই স্কুলটাতে আমি ছিলাম ওটা অনেক স্বনামধন্য স্কুল ছিল, আমরা মেনশন করতে চাই টপেস্ট, না। মেনশন করছি না, অনেক সিনারি Topest, বাংলাদেশে yeah. এরকম বিহাইন্ড সো আন্ডার দ্য সিন যার এরকম। কারণে হ্যাঁ, ওখান থেকে এসে আমার এলাকার একটা স্কুলে ভর্তি হতে হলো। ওকে। তো ওখানে ভর্তি হওয়ার পর যেটা হলো যে ওই টিচারটা যাকে আমার বাদ দিয়ে দিয়েছে, সে মাঝে মাঝে স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকে, অ্যান্ড এই ব্যাপারটাও আমি আম্মুকে বললাম। চিপস নিয়ে আসি, চকলেট নিয়ে আসে, বেলুনস নিয়ে আসে, হ্যান ত্যান। তো আম্মুকে অনার্সে পড়ুয়া। হ্যাঁ, অনার্সে পড়বো, মেবি ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে পরে এরকম কিছু হবে, যাই হোক। Okay. তো নিয়ে আসে, তো আমি আম্মুকে বললাম যে আম্মু স্যার প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকে, আমাকে নিয়ে যেতে চায়, বাসায় পিছন পিছন আসে, বেলুন দেয়, চিপস চকলেট দেয়, হ্যান ত্যান। তো আম্মু করলো কি, আমাকে আনা নেওয়া করার জন্য একটা বুয়া রেখে দিল 1,000 টাকা বেতন দিয়ে, Okay. যাতে অ্যাটলিস্ট ওই লোকটা না দাঁড়িয়ে থাকতো। এবার যে টিচারটা রাখলো, ওর বাবা মা অনেক নিম্নমানের আর কি, খুব গরিব, তারা স্লামে থাকে। ওর বড় আপুর বিয়ে হয়ে গেছে, সেখানে একটা বেবি আছে, হাজবেন্ড ছেড়ে দিচ্ছে, লাইক ওদের ফ্যামিলিতে খুব ট্র্যাজেডি। বাট ওই ছেলেটা খুবই ব্রিলিয়েন্ট, অলওয়েজ স্কলারশিপে পড়াশোনা করছে, এখন Okay. অনার্সে যে উঠছে সেটাতেও উনি ফ্রি পড়াশোনা পড়াশোনা করছে। করছে, ইংলিশের টিচার। ওকে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, আই এম কোয়াইট গুড অ্যাট ইংলিশ। বলবো জাস্ট বিকজ অফ হিম? no, not like that. Not He like teaches that. you. Yeah, he teached me. He teached good, but one more tragedy over here. যাই হোক, তো উনি এরকম কিছুই ছিলেন না, বরং খুবই রাগী, বদমেজাজি অ্যান্ড টর্চারেবল টিচার ছিলেন। পড়া না করে রাখলে মারতেন, এবং প্রচুর মারতেন। কোন ক্লাসে তখন আপনি? আমি তখন ক্লাস 4-এ পড়ছি, প্রায় শেষের দিকে। ওকে। যাই হোক, তো অ্যান্ড একটা টাইমের পরে দেখা গেল যে পড়া না করার জন্য আমার সেক্সুয়ালি হ্যারাসড হতে হবে। মানে কি? হোয়াট ওয়াজ দ্য স্টোরি? টেল মি, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ডে স্টোরিটা কি ছিল? যেটা হলো যে আম্মু ওনাকে রাখলো, অ্যান্ড এই টিচারটাকে আর আম্মু রাতে আসতে বললো না, কারণ আম্মু ওনাকে অনেক বিলিভ করতো, অ্যাজ ওর বাবা মা আমাদের কাছ থেকে অনেক ফেভার নিত, সো আম্মু অ্যাটলিস্ট ভাবছে যে ওর বাবা মাকে আমরা এত ফেভার করি, সেটা আমাদের প্রতি লয়াল থাকবে। বাট এরকম কিছুই হলো না। যাই হোক, তো উনি বাসায় আসতেন অ্যান্ড আমাকে বকা দিতেন, বাসায় কেউ ছিল না। আমার ছোট বোনটা ডে শিফটে পড়ার কারণে সকালে 10টায় বের হতো, আস্তে আস্তে সন্ধ্যা 6টা-7টা বেজে যেত, কোচিং টোচিং করে একবার বাসায় আসতো। তো দেখা গেছে যে আমি বাসায় একা। সো আমার বোনটা বুঝতে পারতো দ্যাট হি ইজ ট্রাইং টু ডু সামথিং উইথ মি, অ্যান্ড সে সেটা আম্মুকে বলতো। আই ডোন্ট নো কেন আম্মু কেয়ার করে নাই, না কেন আম্মু এটা বুঝতে পারে নাই, আমি জানি না। এনিওয়েজ, সো সে আমাকে পড়া না করার জন্য আমার প্রাইভেট পার্টে মারতো। কিভাবে এক্সপ্লেইন করবো, আই ডোন্ট নো। না, you don't need to. So he used to do all the things which I didn't like at all. What is this? Dude, what are you doing? একটা টিচার এরকম করতে পারে না। সো সে আমাকে 1 বছর পড়ালো, আমার রেজাল্ট অনেক ভালো হলো, বাট আরেক সাইড দিয়ে রেজাল্ট হয়তো অনেক খারাপ হয়ে গেল। আমার মেন্টালিটি অর মাই থটস ওয়ার হার্ট। দেন ব্যাপারটা আমি আম্মুকে বললাম না, কিন্তু খালামণিকে বললাম। মানে আর কত বলা যায়? দেন আমি খালামণিকে সব বললাম, এবং খালামণির কাছে খুব কান্নাকাটি করলাম। তো খালামণি বুঝতে পারলো ব্যাপারটা, অ্যান্ড মেনশন করে দিই, খালামণি একজন সাইকোলজিস্ট। ভেরি গুড। সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট? হোয়াটএভার, আই ডোন্ট নো। সে কি ট্রিটমেন্ট করে? না, ছেড়ে দিয়েছি, এটাও নিয়ে ছেড়ে দিয়েছি। সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ। হোয়াটএভার। সো
আমি খালামণিকে বলার পরে খালামণি ব্যাপারগুলো আম্মুকে খুব ভালোভাবে শেয়ার করলো। আম্মু যেটা হলো যে বুঝার পরিবর্তে আম্মু খুব রাগ হয়ে গেল যে আমি কি করব, কয়টা টিচার চেঞ্জ করব, একটা আনছি এটার বলে এটা, আরেকটা আনছি এটাও বলে এটা, সবগুলাকে বাদ দিচ্ছি, এটা কেউ আসলেই এরকম হচ্ছে নাকি ও পড়াশোনা করতে যাচ্ছে না, হুম কি করব, কয়টা টিচার বাদ দিব, টিচার পাবো কোথায়? অ্যান্ড আমাদের যে এরিয়াটা ছিল সেখানে ভালো টিচার পাওয়াও খুব মুশকিলের ব্যাপার ছিল। সো শি ওয়াজ লাইক ফেড আপ, আমি করবোটা কি, বাবাকে বলতে পারছে না, কেন বলতে সে জানে কেন বলতে চাচ্ছে না বাবাকে ব্যাপারগুলো। অ্যান্ড এই টিচারটাকেও আম্মু বাদ দিয়ে দিল এক পর্যায়ে। যে বাদ দেওয়াতে যেটা হলো, বাদ দিবে আর কি 1 মান্থ পর বাদ দিবে, হুম এরকম মানে মাসের শেষে তো বাদ দিতে হবে এরকম কিছু। দ্য বিগেস্ট ট্র্যাজেডি অফ মাই লাইফ। একদিন স্যার 1টা-1:30টার দিকে বাসায় আসলো। স্যার খুব ভালোভাবে জানে এই টাইমে আমাদের বাসায় কেউ থাকে না এবং স্যারের বিকেল 5টার আগে আমাদের বাসায় ঢোকা নিষেধ। আম্মু বলে দিয়েছে তাকে যে তুমি আসবে না, বিকেলের আগে বাসায় আসবে না। বিকেলে আমার খালামণি বাসায় চলে আসে আর কি। তো সে যেটা করলো যে 1:30টার দিকে বাসায় আসলো। ওই সময় যেটা কাজের মেয়েটা আমার খালামণির বাচ্চাদেরকে নিয়ে তাদের ফ্ল্যাটে ঘুম পাড়াচ্ছে, হুম আর আমার ফ্ল্যাটে আমি একা। তো কলিং বেল বাজলো, আমি গেট খুললাম। খোলার পর দেখলাম স্যার। আমি বললাম স্যার এখন তো আমি পড়বো না, আমি তো মাত্র স্কুল থেকে এসেছি। তো সে বললো যে আমার আজকে অনেক কাজ আছে বিকালে, এখনই পড়া শেষ করতে হবে, তুমি বই নিয়ে আসো। তো অ্যাজ ইউজুয়াল আমি বই আনতে গেলাম আমার রুমে, যেহেতু আমার রুমে পড়া নিষেধ। কাজ আম্মু ড্রয়িং রুমে, সরি আমার রুমে পড়া নিষেধ ছিল, ড্রয়িং রুমে পড়তে হতো। হুম যাই হোক, তো আমি বই আনতে আমার রুমে যাই অ্যান্ড হি এন্টার্স দ্য ফ্ল্যাট। আর উনি দরজাটা অফ করে দেয়, মেইন গেটটা অফ করে দেয়। ফার্স্টে সরি মেইন গেট অফ করে না, মেইন গেটে চাপিয়ে দেয় আর কি, লাগিয়ে দেয়, ছিটকরি লাগায় না। অ্যান্ড আফটার দ্যাট আমি আমার রুম থেকে বই আনতে যাই আর উনিও আমার পিছনে পিছনে আমার রুমে চলে যায়। হুম যেটা উনি করে সেটা হচ্ছে আমার রুমের দরজাটা উনি আটকে দেয়। আটকে উনি আমাকে ফার্স্টে 2টা চড় দেয়, দিয়ে একটা লাথি মেরে খাটের মধ্যে ফেলে দেয়। যেটা করে, আমি স্কার্ট পরা ছিলাম অ্যান্ড ওটা উনি ছিঁড়ে ফেলে। আফটার দ্যাট উনি আমাকে আমার পায়ের উপরে পা দিয়ে হাঁটু দিয়ে বসে, মানে আমার গলার উপরে কোলবালিশ দিয়ে দেয় আর মুখটা খুব জোরে চেপে ধরে। সো আই ওয়াজ লাইক স্টাক। হয়তো আল্লাহই কোনোভাবে হেল্প করছে আমাকে যে ঠিক ওই টাইমটাতেই আমাদের মাঝখানের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া উপরে আসে, তার চিনি লাগবে। সো এসে উনি দেখে যে দরজায় টিচারের ছেলেদের জুতা, যেহেতু আমাদের বাসায় ছেলেদের জুতা আসে না, থাকে না কখনো। সো নক করা মাত্র দরজাটা খুলে যায়, ধাক্কা দেওয়া মাত্র ঢুকেই ফিল করে যে ভিতরে আমার রুমে কেউ আছে অ্যান্ড সামথিং ইজ গোয়িং অন। আমি হয়তো চিল্লাতে পারছিলাম না, বাট সাউন্ড তো করতে পারছিলাম, ধস্তাধস্তি তো করছিলাম। সো উনি বুঝতে পারে ব্যাপারটা, বুঝে উনি খুবই প্রচণ্ড জোরে আমার দরজায় নক করে অ্যান্ড স্যার নকটা শুনেই আমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজাটা খুলে টেবিলে চলে যায়, যে বসে থাকে অ্যান্ড আমার দিকে জাস্ট একবার তাকায়, লাইক আ লুক, আমাকে সাবধান করে দাও, হেই ডোন্ট ইউ ডেয়ার, কাউকে বলা যাবে না, সামথিং লাইক দ্যাট। তো আমি যেটা করি, আমি দৌড়ে আন্টিকে জড়িয়ে ধরি অ্যান্ড কান্না করে দিই, আন্টির কাছে কান্না করি খুবই, যে আন্টি আমাকে কোলে নিয়ে ওনাদের বাসায় চলে যায়। তখন আমি ক্লাস 5-এ পড়ি। নিয়ে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। ইতিমধ্যে স্যার বাসা থেকে বেরোয় চলে যায়। এরকম একটা অ্যাটাক উনি কেন করলো? কোনো Because ধরনের ওই যে কোনো আমি রেশারেশি? খালামণিকে বলেছি, ও তার আম্মু যে তার মাকে বলেছে, তার So, ওনাকে কি বিষয়টা আগে থেকে নক দেওয়া হয়েছিল আপনার ফ্যামিলি থেকে, না তোমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা এরকম কোনো মেবি আই ডোন্ট নো। অবশ্যই না হলে উনি এরকম করার তো কথা না। ওকে, সো হোয়াট ওয়াজ হিজ ইন্টেন্স বেসিক্যালি? কি মানে কি চাচ্ছিল সে, যেহেতু জিনিসটা হয়তো সে ভাবছে যে আমাকে যেহেতু বাদ দিয়েই দিচ্ছে, আমার নামে একটা বদনাম হচ্ছেই, তাহলে বদনামটা কিছু না করে কেন হবে, আমি কিছু করি দেন হোক, মেবি সামথিং লাইক দ্যাট। কিছু যে সে করেনি তা তো না, কিছু তো সে করেছে, Right. কিছুটার তো আর বদনাম হবে না, যখন বলে বদনাম হবে তখন তো ফুল বদনামটাই হবে। ফুলটাই হবে। সো Okay. সে চাইছে তো আমি ফুলই করি, Okay, কেন যাই হোক। করবো না। তারপরে কি হলো Something আপনার like খালামণির সঙ্গে? that. খালামণি না, সরি আন্টি আর আন্টি, কি, পাশের বাসার আন্টি, পাশের বাসার আন্টি। তো আমি খুব তখন তো বাসায় কেউ নেই। তো কান্নাকাটি করার পরে আম্মুকে আন্টির সাথে সাথে ফোন করলো, হুম ফোন করে ব্যাপারটা বললো। বলার পরে আম্মু বললো আচ্ছা ভাবি, ওকে আপনি আপনার কাছে রাখেন। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে এর পরের 1 মান্থ আমি ঘুমাতে পারিনি রাতে। ও আপনার মা এসে কি করলো? মা এসে কি করবে, খুবই কান্নাকাটি করলো। আম্মু আমাকে জড়িয়ে ধরে, and যেটা হলো হোয়াট ওয়াজ ইউর ফাদার রোল? উনি কই এই গল্পের উনি মধ্যে? উনি আসলে আব্বুকে আম্মু বলতো না, কারণ আম্মু জানে যে আব্বুকে যদি একটার কথা বলে আব্বু খুন করে ফেলবে সবাইকে।
সামথিং লাইক দ্যাট। আব্বু অনেক ভালো, খুব কাম মাইন্ডেড, বাট যখন রাগ করে হি স্পেয়ারস নোবডি, সামথিং লাইক দ্যাট। তো এই ব্যাপারটা আম্মু আব্বুকে বললো, কারণ বলাই লাগবে, কিছু করার নেই, এত বড় একটা ঘটনা। রাইট, সো আব্বুকে বলার পর যেটা হলো, আব্বু বললো ওকে আমি পুলিশে দিয়ে দিব। ডেফিনেটলি দেওয়া উচিত। আমি ওকে রাখবোই না, ওর একটা কিছু করতেই হবে। যেটা করলো লোকজন নিয়ে ওই মুহূর্তেই, যখন আব্বুকে বলা হলো অফিস থেকে আসার পর, হুম। ওই মুহূর্তেই ওদের বস্তিতে চলে যাওয়া হলো, হুম। যে ওদেরকে রাখবো না, ওই পুরো বস্তি আমি চালাই দিব। আব্বু ওয়াজ লাইক ফায়ার। সো গেল, লোকজন নিয়ে গেল। এখানে যেটা হলো, বাবা তুমি যে লোকজনকে বলবা, তোমার মেন্টালিটি আর মানুষের মেন্টালিটি এক না। তারা, আমি পুরো এলাকায় ফেমাস হয়ে গেলাম। ওনার শাস্তি হলো, অবশ্যই হলো, কিন্তু এখান দিয়ে যে ক্ষতিটা ওনার হলো যে, শাস্তি বলতে কি ওনাকে অ্যারেস্ট করা হলো? হ্যাঁ ওনাকে অ্যারেস্ট করা হলো। আপনি যখন ক্লাস 5-এ? হ্যাঁ, পরে উনি অবশ্য জামিনে ছাড়া পেয়ে যায়। আচ্ছা, কেস ফাইল করা হয়েছিল তাহলে? হ্যাঁ, আমার নামে প্রচুর বদনাম হয়ে গেল। আমার কোনো বন্ধু বান্ধব হয় না, আমাদের বাসায় কেউ আসে না, আমার সাথে কেউ খেলে না। আই ওয়াজ টোটালি অ্যালোন। যেটা হলো, আব্বু আম্মু আমাকে স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে নিয়ে আসতো, এরকম চললো কিছুদিন, লাইক 6 or 7 months এরকমটা চললো। তারপর যেটা হলো, আর কতদিন সম্ভব স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, তাদের জন্য দুজনেই খুব- বিজি পারসন। খুব টাফ। আম্মুর অফিসে লাইক শোকজ করে দিবে এমন একটা ব্যাপার, চাকরিতে বাদ দিয়ে দিবে এমন একটা ব্যাপার হয়ে গেছে। বিকজ সো আম্মু ভাবলো যে অনেকদিন তো হয়েছে, এখন বোধহয় সবকিছু নর্মাল, উই ক্যান বি ব্যাক ইন আওয়ার নর্মাল লাইফ আগেইন। তারপর যেটা হলো, আমাদের বাড়িটা তখন ছিল 3 তলা, এরপর উপরে কাজ ধরা হবে আর কি। তো খুব মিস্ত্রি টিস্ট্রি আসে বাসায়। তো আব্বু তো সভাপতি বাসায় থাকেন না, আম্মুও থাকেন না। তো তখন আমি মেবি 6-এ পড়ি। দেন আব্বুর একটা ব্যাপার কি, উনি খুব ইসলামিক মাইন্ডেড, আর উনি সবাইকে এক চোখে দেখে। মিস্ত্রিদেরকে পাশে বসে খাওয়ায়, ভাই, কাউকে কখনো তুমি তুই, নো, অলওয়েজ আপনি, রেসপেক্ট। হি ইজ আ গোল্ডেন সোল, হেভেন সোল। আমি কি বলবো, আই জাস্ট লাভ হিম। এনিওয়েজ, সো এরকমই করতো ওই টাইমটাতে। তো মিস্ত্রি আসতো, তাদেরকে সেভাবে রেসপেক্ট করতো। সবাই এক হয় না, আপনার রেসপেক্টটা সবাই কিন্তু সমানভাবে নিতে পারে না, এটা সম্ভব না। তো আমাদের স্যানিটারি মিস্ত্রি, যে স্যানিটারি সাইটটা দেখতেন, ওখানকার হেড, ওই মিস্ত্রি গ্রুপটার হেড। তো উনি খুবই আসতেন বাসায়, খুবই আসতেন, আর আমাকে খুবই আদর করতেন। তো আমার ছোট বোনটা বাসায় না থাকার কারণে এগুলো থেকে ও খুব দূরে ছিল আর কি। যাই হোক, তো ও বাসায় ছিল না বলতে? ও তো যে বললাম ডে শিফটে থাকার কারণে 10টার দিকে সকালে বের ও হতো। আচ্ছা আচ্ছা, বাসায় ছিল না মনে হচ্ছে, যে তখন অন্য বাইরে স্কুলে ছিল। সো ওই ব্যাপারগুলো খুব একটা ফেস করতো না। তো ওই আঙ্কেলটা আসতো বাসায়, আমাকে আদর করতো, চকলেট নিয়ে আসতো, হ্যান ত্যান। একদিন যেটা হলো, রাতে উনি আসছে সাইড ভিজিটের জন্য, যে কিছু একটা প্ল্যান আছে ওনার, এটা বাবাকে বলবে। তো আমরা উপরে গিয়েছি, আম্মু আব্বু আমি, আমার ছোট বোন যায়নি, আমরা 3 জন গিয়েছি। তো উনি বলতেছে ব্যাপারগুলো। তো আব্বু সামহাও কিছু কারণে নিচে গিয়েছে, তো উনি আমাকে কোলে নিয়েছে। আমি কিন্তু তখন 6-এ পড়ি প্রায়। কোলে নেওয়ার মতো না, অনেক হেলদি, বেশ বড় হয়েছি, কোলে নেওয়া যায় না। তো উনি আমাকে কোলে নিল, আমি উঠবো না, উনি আমাকে জোর করে কোলে নিয়েছে, না আসো আম্মু, হ্যান ত্যান। উনি যেটা করলো, খুবই বাজেভাবে একটা কাজ করলো আমার সাথে, দ্যাট বলতে চাচ্ছি না। হি ডিড সামথিং ভেরি নাস্টি, ভেরি নাস্টি। অ্যান্ড আমি ওই মুহূর্তে কান্না করে দিলাম, ওনার কোল থেকে লাফ দিয়ে কাইন্ড অফ আমার হাঁটুর উপর পড়ে গেলাম। অ্যান্ড আম্মু গেল, কি হয়েছে। আঙ্কেল বললো যে না কিছু হয় নাই, আমার হাতে তো ঘড়ি ছিল, ঘড়ি তো বোধহয় ওর গায়ে লাগছে। আমি খুব কান্না করতেছি। আম্মু বললো কি হয়েছে, আম্মু চলো নিচে নিয়ে আসলো আমাকে। যেটা হলো, ওদিন রাতে আমি আম্মুকে কিছু বললাম না, ঘুমিয়ে গেলাম। পরের দিন থেকে উনি এলাকায় নেই, ওনাকে আর পাওয়া যাচ্ছে না, বিকজ উনি বুঝতে পারছে যে আমি আম্মুকে বলবো। উনি আর এলাকায় নেই। তা আমি ব্যাপারটা আম্মুকে কিছুটা বললাম, কিছুটা। সো ওনাকে তো আর পাওয়াই গেল না, কি আর করার। এই সব কিছু দিয়ে চলে গেল, এই হয়ে গেল হ্যারাসমেন্টের সাইড শেষ। এবার আমার নিজের ফল্টের সাইডগুলো চলে আসছে। আমি 7-এ পড়ি, আর এলাকার স্কুলে পড়ি, অ্যান্ড আমি খুব হ্যাপি অ্যাট দ্যাট টাইম। সো অ্যান্ড আমার বিরুদ্ধে যে রিউমার্সগুলো ছড়াইছিল, ওগুলোও কাইন্ড অফ ভ্যানিশড। সবাই জানতো যে আমি খুব বাজে, খুব ফাজিল। আর যেহেতু আব্বু নাই, বারণ করার কেউ নাই, ছেলেদের সাথে যে ক্রিকেট খেলতেছি, ওদের সাথে যে ফুটবল খেলতেছি, ছাদে বৃষ্টি হলে ভিজতেছি, নাচতেছি, তো এটা ছিল কাইন্ড অফ লাইক এই ধরনের মেয়েরা খুব বাজে হয়।
এদের কাছে মেয়েদের সাথে এরা মিশতে পারে না, ভালো মেয়েদের সাথে এরা মেশে না। সো আমার মেয়ে বন্ধু কোনোদিনও হয়নি, কাজ যার সাথে না ওর সাথে চলা যাবে না, ও খারাপ, এমন একটা ইমেজ তৈরি হয়ে গেল আমার। সো আমার সব ছেলে বন্ধু, ওদের সাথে ওরা যা খেলে আমার তাই খেলতে হয়, সারাদিন তো বাসে বসে থাকা সম্ভব না। তো এই খেলাধুলা যাই হোক, এক পর্যায়ে যেটা হলো, আমাদের এক সিনিয়র ভাইয়া উনি আমাদের সাথে ক্রিকেট খেলতো। তো উনি যেটা করলো, উনি বললো যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আই ওয়ান্ট টু বি ইন আ রিলেশনশিপ উইথ ইউ। দেন আই ওয়াজ লাইক, কিছু বললাম না, ভাবলাম কি করবো হ্যান ত্যান। তো আমার বেস্ট ফ্রেন্ড ওকে বললাম, তো খুব হাসাহাসি করলো, সে সিনিয়র ভাইয়ের সাথে রিলেশন করবি তা তো তুই আমাদের আপু হয়ে যাবি, না এরকম কিছু না। তো আমি খুব ওর কথাটাতে আমি খুব মজা পেলাম, ওয়াও আমি তোদের আপু হয়ে যাবো, গ্রেট, দেন আই মাস্ট ডু দ্যাট। সো আমি ওনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ফেললাম। যেটা হলো যে একদিন উনি ছাদে আসলো আমাদের। আমাদের দরজার মেইন গেট নর্মালি বন্ধ থাকে, বাট সামহাও ওই দিন আই ডোন্ট নো কীভাবে আসছে, ছাদে আসলো, এসে আমাকে আমাদের বাসার নাম্বার, আমার তখন ফোন নেই, বাসার নাম্বারে কল করলো, যেটা বাসা অলওয়েজ আম্মু রেখে যায় ফর সেফটি। কল দিল, দিয়ে বললো যে আমি ছাদে এসছি, তুমি ছাদে আসো। তো আমি ছাদে গেলাম, যাওয়ার পর হি ট্রাইড টু কিস মি, অ্যান্ড এই ব্যাপারটা আমার কাছে অনেক নাস্টি ছিল, বিকজ আই ডোন্ট লাইক ইট। বিকজ আমি ছোটো থেকে ফিজিক্যালি অ্যাটাচড হওয়ার ব্যাপারগুলো আমার কাছে এতটাই ভয়ানক যে আমি এগুলো নিতে পারি না। See, তো যেটা হলো যে আমার ওটা ভালো লাগলো না ব্যাপারটা, ওর বিহেভিয়ারটা। সো আমি টোটালি বললাম যে আই এম নট লাইকিং ইউর বিহেভিয়ার, সো আই এম নট গোয়িং টু বি ইন আ রিলেশনশিপ উইথ ইউ এনিমোর। সো আই ব্রোক আপ উইথ হিম। okay, just because of this reason. Yeah, because I don't like it. আমার কাছে রিলেশনশিপ মানে কি, সম্পর্ক তো সবার সাথেই হয়, বাবা মা আমার একটা সম্পর্ক, বন্ধু বান্ধব আমার একটা সম্পর্ক, এটাও তেমন একটা সম্পর্ক। সো I just don't like it. After that, যেটা হলো ব্রেকআপ তো হইলো, বাট ও তো এলাকার বড় ভাই, সো ইটস নট গুড ফর মি। ব্রেকআপটা হয়তো আমার জন্য ভালো না। যেটা করলো, অলওয়েজ আমাকে ডিস্টার্ব করতেছে, রাস্তায় বের হতে পারছি না, বাজে কমেন্টস হচ্ছে, কি বলবো, এই আমার গায়ে ইট ছুটে মারতেছে, ওদিক থেকে রং দিচ্ছে গায়ের মধ্যে, বেরোতেই পারতেছি না রাস্তায়, কুকুর ছেড়ে দিচ্ছে পিছনে। হোয়াট আর অল দিস, জাস্ট বিকজ আই ব্রোক আপ উইথ ইউ? ওয়াই? আমাকে তোমার যেমন প্রপোজ করার রাইট আছে, আমারও তোমার প্রপোজাল রিফিউজ করার রাইট আছে, এটা তুমি করতে পারো না। এরকম কিছুদিন যাওয়ার পর যেটা হয়, আমার যে বেস্ট ফ্রেন্ড, ও যেটা করে, আমাদের কিছু বাচ্চা কাচ্চা নিয়ে এলাকার কিছু সিনিয়র পার্সনদের কাছে যায়, অ্যান্ড এই ব্যাপারগুলো বলে, রিকোয়েস্ট করে যে এই গ্রুপটা খুব মেয়েদেরকে খুবই, অথচ মেয়েদেরকে কিছু না, আমি একা এগুলো ফেস করছি, খুব বলে যে ওরা এরকম করছে, প্লিজ আপনারা ওদের বিরুদ্ধে কিছু একটা করেন। যাই হোক, তো সামহাও ওই ছেলেটা মেবি এরিয়া চেঞ্জ করে অন্য কোথাও বাসা নিয়ে নেয়। এবার যেটা হয়, আমাকে একটা ছেলে প্রপোজ তো না ঠিক, ব্ল্যাকমেইল করে ফর টু বি ইন আ রিলেশনশিপ উইথ হিম। লাইক ওর বাবাও একজন অ্যাডভোকেট, অ্যান্ড ওর আম্মু হাউসওয়াইফ, ওর বড় দুটো বোন আছে, দুজনেই এডুকেটেড, বলতে গেলে ওর ফ্যামিলিটা খুব ভালো। বাট ও জানি না কেন এমন হয়েছে, সম্পূর্ণ বিপরীত এবং বিকৃত মস্তিষ্কের একজন মানুষ আমার মনে হয়। বিকজ ও যেটা করতো, আমাকে প্রপোজ করে কয়েকবার, আমি বারবার রিফিউজ করে দিই, বিকজ হি লুকড সো আগলি ফার্স্ট, সেকেন্ড হিজ বিহেভিয়ার ওয়াজ সো ন্যাস্টি, সো আই ডিডন্ট লাইক হিম অ্যাট অল। সব থেকে বড় কথা হচ্ছে, অলওয়েজ এলাকায় আমি যখনই বেরোতাম দেখতাম সিগারেট খাচ্ছে, এটা আমার অনেক অপছন্দ ছিল ওই টাইমটাতে। সো আই রিফিউজড হিজ প্রপোজাল। একদিন যেটা হলো, রিক্সা দিয়ে যাচ্ছি, চলন্ত রিক্সা লাভ দিয়ে উঠে পড়লো, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই প্রপোজাল এনি হাউ। মানা করে দিলাম, ফোন করেছে, কোথায় তুমি? আমি কোচিংয়ে। বেরো, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। বেরোয় দেখি মেইন রোডের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আমি মরে যাবো তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করো। I was like whatever. দেন যেটা করলো, ওর আব্বুকে দিয়ে আমাকে ফোন করালো। মানে চিনতে ভুল করেছে, মানে থাকে না, ওর কমন সেন্স মনে হচ্ছে আসলে আমার একটা দয়া মায়া হবে, অ্যান্ড আই থিঙ্ক শি উইল ফল ইন লাভ উইথ মি, দ্যাটস ওয়াই ও মাঝখানে দাঁড়িয়ে আছে। বাট সব গাল তো একরকম না, খুশি হয়ে যাবে অনেকে। আই থিঙ্ক আপনি খুশি হয়ে গিয়েছেন, ঠিক আছে, আপদ বিদায় হবে যদি আজকে কিছু একটা হয়েই যায়। কাইন্ড অফ লাইক দ্যাট, ইয়েস, বিকজ ও অলওয়েজ পিছন, আমি যেখানে যাচ্ছি সেখানে। ওয়াই? এনিওয়েজ, তোর আব্বুকে দিয়ে আমাকে ফোন করালো। তোর আব্বু ভাবলো যে যাক, একটা ভালো মেয়ের সাথে যদি ফ্রেন্ডশিপ হয়, মেবি ও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো ওর আব্বু ফোন দিল আমাকে, দিয়ে বললো যে আম্মু,
আমার ছেলেটা তো তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে, বলছে আমি ফ্রেন্ডশিপ করতে চাই। আব্বু তো আর বলতে পারে না যে আমি রিলেশনে যাব। তো বাবা কেন ফোন দিয়ে সেটা ইন্সপায়ার করবে? আই ডোন্ট নো, ওর আব্বু আমাকে ফোন করলো এনিহাউ। আই থিঙ্ক ও ফোর্স করেছে ফ্যামিলিতে, যে কোনো ভাবে হোক হতে ওটা পারে, করেছে I যে don't তোমরা know. এটা ম্যানেজ করো, আদারওয়াইজ আমি একটা কোনো কিছু এটা করে কিছু ফেলবো। করবো। হ্যাঁ, তো Right. ওর আব্বু আমাকে ফোন দিয়ে বললো যে আম্মু তো তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে, তো তুমি ওর সাথে ফ্রেন্ডশিপ করো, দেখো না আমার ছেলেটা অনেক ভালো, ও অনেক লক্ষ্মী ছেলে, হ্যান ত্যান। হুম। তা আমি কি বলবো আঙ্কেলকে? আমি বললাম আঙ্কেল আমার আম্মু ওর সাথে কথা বলতে নিষেধ করেছে। তখন আমি কিসে পড়ি, ক্লাস 8-এ পড়ি, হুম হুম। 7-এ পড়ি, 7-এর শেষের দিকে। তো সামহাউ আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করলাম। আমি বললাম নো, আই কান্ট গো উইথ আ রিলেশনশিপ, বাট আই ক্যান বি ইয়োর ফ্রেন্ড। সে ওখানে ওর যেটা মেইন ইয়া ছিল যে খুব সুন্দর গিটার বাজাতে পারতো, গান করতে পারতো। তো ছেলেটা বেশ ভালো বন্ধু হয়ে ওঠে আমার। মানে ইউ ওয়াজ সিরিয়াস অ্যাবাউট হিম? নো নো নো, আমার ফ্রেন্ড হিসেবে দেখা করে, Okay. দ্যাটস ইট। যে আমার বন্ধু, কারণ আমি মেইনলি আম্মু আব্বুকে সবকিছু বলেই করার চেষ্টা করি ভেরি গুড। যতটুকু সম্ভব, হুম। যতটুকু পসিবল, কাজ আম্মু আব্বু তো অলওয়েজ বিজি থাকে। যাই হোক, তো একদিন অফিস থেকে আসার সময় আম্মু আমাকে ফোন করে যে তুমি কোথায়? তো আমি তো কোচিংয়ে ছিলাম সন্ধ্যায়, সেখান থেকে গান বাজনা করতে যাব এমন কিছু, বা আড্ডা দিতে যাব। তো আমি আম্মুকে বলি আম্মু আমি অমুক জায়গায় আছি, তুমি আসো। তো আম্মু আসে, আসার পর আমি সবার সাথে মিট করাই, নট ওর সাথেই দেখা করাতে হবে, সবার সাথেই দেখা করাবো, বন্ধু বান্ধব সবার সাথে। জি। তো বাট আমি ওর সাথে পরিচয় করিয়ে দিই আম্মুকে স্পেশাল ভাবে, আম্মু এটা আমার বন্ধু। হুম। তো ওর কাছে মনে হয় যে নো, শি ইজ সো সিরিয়াস অ্যাবাউট মি, আম্মুর সাথে আমাকে পরিচয় করাই দিছে, তার মানে তো শেষ আমি। অ্যান্ড ও এমন কোনো ছেলে ছিল না যে খুব কারো ব্যাপারে সিরিয়াস হয়ে যেতে পারে, এমন কেউ ছিল না। হুম। সো আমাকে ফোন দেয় সন্ধ্যা, পরের দিন সকালে ওকে। ফোন দিয়ে বলে দ্যাট আমি তোমার সাথে আর কোনো রিলেশনশিপ রাখবো না। তোমার আমার মধ্যে তো কোনো রিলেশনশিপ নাই, ওকে। উই আর জাস্ট ফ্রেন্ডস। রাইট। যে হোয়াট এভার আই এম ডিচিং ইউ, ইউ আর ডাম্পড বাই মি, এমন কিছু। লাইক তুমি কি আমাকে ইনসাল্ট করার জন্য এটা বলছো? যেটাই ভাবো, তুমি আমাকে আর নেক্সট টাইম কল দিবা না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার ট্রাই করবা না, দ্যাটস ইট। আমার এত বিরক্ত লাগে যে ওয়াই ডিড আই ডু? তুমি আমার জন্য পাগল ছিলা, রাস্তার মাঝখানে যে দাঁড়ায় থাকতাম, আমি সাথে রিলেশন করি, এখন হঠাৎ করে বলতেছো আমি তোমার সাথে কল না দিই। কি করছি আমি? আমার ফল্টসটা কোথায় আমি বুঝতেছি না। দেন হোয়াট এভার, আমি ওটা বাদ দিয়ে দিই। একদিন যেটা হয়, খবর আসে যে ওকে অ্যারেস্ট করে ফেলা হয়েছে, বিকজ হি ওয়াজ ডিলিং ড্রাগস। ওকে। তো ওকে পুলিশ অ্যারেস্ট করে, এই অবস্থায় রেড হ্যান্ডেড ওকে অ্যারেস্ট করা হয়। ওকে। সো কোন ক্লাসে ছিলেন আপনি তখন? তখন আমি 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়েন। ও কোন ক্লাসে পড়ছিল? ও মেবি ইন্টারমিডিয়েট অর সামথিং লাইক দ্যাট। যাই হোক, তো আমি ওর আব্বুকে ফোন করি যে আঙ্কেল এরকম এরকম এটা হয়েছে, হ্যান ত্যান। তো আঙ্কেল বলে যে না, আমি যাব না। যাই হোক গিয়ে আঙ্কেল আপনি আমাকে ফোন করে আপনার ছেলের সাথে ফ্রেন্ডশিপ করতে বলছেন, ও এত ভালো ছিল, তা আজকে ওকে পুলিশ কেন নিল? নিচ্ছে যখন আমি আপনাকে জানাচ্ছি, আপনি যেতে চাচ্ছেন না, এখন আমাকে কি করতে বলেন? আমি কি করবো? তোমার কিছু করতে, বাট ওর বন্ধুরা আমাকে বারবার ফোন করছে যাতে আমি 10,000 টাকা নিয়ে যাই। বুঝতে হবে আমি ক্লাস 8-এ পড়ি, আমার কাছে 10,000 টাকা কোত্থেকে আসবে? রাইট। ইটস নট পসিবল ফর মি। তো ওই মুহূর্তে আমি যেটা করি, আমার কানে 2টো দুল ছিল গোল্ডের, আমি এগুলো সেল করে 9,000 সামথিং। হোয়াই ইউ সেল? কজ আপনার তো তখন অলরেডি ওর সাথে ব্রেকআপ তো বলে না, মানে একটা আমি দূরত্ব কথা তৈরি হয়ে- বলবো না বা সামথিং ঝগড়া, আই ডোন্ট নো। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আমার ওকে ওখান থেকে নিয়ে আসা উচিত। ওকে। আমার মনে হচ্ছিল যে মেবি এটা আমার করা উচিত কোনো কারণে, এটা আমি ফিল করছিলাম। ওকে। যাই হোক, তো আমি সেল করি এটা, বাকি ওই টাকাটাই আমি ওর বন্ধুদেরকে দিয়ে দিই। তো ওকে নিয়ে আসে। দেন যেটা হয় যে ওর কাছে অনেকগুলো ড্রাগস প্রোডাক্টস ছিল, লাইক কিছু ট্যাবলেটস ছিল, পিঙ্ক, গ্রিন, ইয়েলো, দোজ আর কাইন্ড অফ ইয়াবা, আর কিছু আর বটল ছিল, ইনজেকশন মেডিসিনের যে বটলগুলো পুলিশ পেয়েছে ওর কাছ থেকে? হ্যাঁ। নাকি ও আপনি পরবর্তী না, ওগুলো আমাকে, ওগুলোর বাসায় ছিল। আচ্ছা। ওকে তো জামিন দিয়ে নিয়ে আসা হয়, বাসায় নিয়ে এসে। আপনি টাকা নিয়ে কোথায় যান? টাকা নিয়ে আমি কোথাও যাই না, ওর বন্ধুরা আমার বাসার সামনে থেকে এসে টাকাগুলো নিয়ে যায়। ওকে। আর ওকে নিয়ে আসে। আচ্ছা। এটা পরবর্তী কাহিনী। মানে তার মানে আপনি নিশ্চিত ছিলেন না যে আসলে ওদেরকে পুলিশ ধরেছে কিনা? হ্যাঁ, আমি জানতাম, আমি প্রত্যক্ষ দেখিনি। ওকে, সি দিস ইজ অ্যানাদার থিং। মানে এমনও তো হতে পারে যে ওরা আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য সিস্টেম করেছে বলেছে। হ্যাঁ, হতে পারে। জানি না কেন যেন আমার মনে হচ্ছিল যে আমার ওকে হেল্প করা উচিত, দ্যাটস হোয়াই আমি কাজটা করেছি। হাউ ডিড ইউ সেল ইওর কানের দুল? কিভাবে
কিভাবে সেল করলেন? আমার যে বেস্ট ফ্রেন্ডটা ছিল বললাম, হ্যাঁ, ওর কাছে ওকে বলেছি যে এটা আমাকে সামহাও এটা আমার আজকে রাতের মধ্যে আমাকে সেল করে দিতেই হবে। ও আপনাকে সেল করে দিয়ে দিয়েছে? হ্যাঁ, আমাকে সেল করে দিল। আমি জানি না ও কিভাবে কার কাছে সেল করছে, হতে মানে ও পারে। কখনো জিজ্ঞেস করেনি যে তুমি এটা কিছু জন্য সেল হ্যাঁ, করছো? জিজ্ঞেস করেছে। আমি বলছি যে ডোন্ট আস্ক এনিথিং, জাস্ট আই নিড টু সেল ইট, ওকে। দাও। তো যেটা হয় ওই ড্রাগস প্রোডাক্টস গুলো ওর বাসায় যেগুলো ছিল সেগুলো ওর একটা বন্ধু আমাকে এনে দেয়, হুম। যে ব্যাগ দেয় আর কি। পরে আমি খুলে দেখি এগুলো আছে। হুম। তো আমাকে ব্যাগ এনে কিসের জন্য আপনাকে দেয়? আমাকে আমার কাছে রাখার জন্য দেয় এবং বলে যে প্লিজ এগুলো তোমার কাছে কয়েকদিন রাখো, এই ব্যাগটা আমরা কিছুদিন পরে এসে নিয়ে যাব। ও তখন কোথায়? ও তখন যেদিন আমি যখন টাকা দিচ্ছি হ্যাঁ। তখন ওটা আমাকে দেয়, আচ্ছা। ব্যাগটা আমাকে দেয় রাখার জন্য। যে যদি পুলিশ ওদের বাসায় সার্চ করে তাহলে এগুলো পাবে, আর যদি ওদের বাসায় পায় তাহলে ওর বাবা মাকেও অ্যারেস্ট করা হবে। ওকে। ওর কাছে অল্প কিছু জিনিস পাওয়া গেছে জন্য ওকে জামিন করা সম্ভব, হুম। বাট যদি এগুলো পায় তাহলে অনেক প্রবলেম হবে। হুম। সেটা হয় আমাকে দিয়ে যায়। তো ওরাতে ওখান থেকে আমি কিছু জিনিস আমি রেখে দিই। কি মেন্টালিটিতে এটা করেছি, কেন ভালো লাগলো, আই ডোন্ট নো, কেন আপনি বুঝতেন রাখলাম যেগুলো ড্রাগ? না, আমি জানতাম না ওগুলো কি, বাট আমি রেখেছি। কেন রেখেছি আই ডোন্ট নো। আমার কাছে মনে হলো যে আমার রাখা দরকার বা আমি রাখি। ইট ওয়াজ ইন আ ফ্লো, আমি রাখলাম জিনিসগুলো কোনো কারণে। তো রেখে দিলাম। রাখার পর ওরা কিছুদিন পর এসে ব্যাগটা নিয়ে গেল। কথাবার্তা বলি না, যাই হোক। তো এবার ড্রাগস কিভাবে নিলাম সেটা তো চলে আসি। ওগুলো আমার কাছে ছিল বেশ অনেক দিন। আমি ওগুলো রেখে দিয়েছিলাম কিন্তু খুলিনি, ধরিনি, কিছুই না। যেটা হয় যে একদিন রাতে আম্মু আমাকে খুব বকা দিচ্ছিল। তখন আম্মু আমাকে একটা ছোট সেলফোন কিনে দেয়, ছোট্ট একটা, যাতে কোচিংয়ে গেলে বা কোথাও গেলে কথা বলা যায়। তো ওটা আমি টিপাটিপি করছিলাম, মেসেজেস দেখছিলাম। তো আম্মু এসে দেখে আমি বইয়ের সামনে রেখে ফোন ইউজ করছি। তো আম্মু খুব বকা দেয় আমাকে, প্রচন্ড বকা দেয়। অ্যান্ড আমার পাস্ট নিয়ে অনেক কথা বলে, লাইক কখনোই তোমাকে নিয়ে আমি কোনো শান্তি পাই নাই, তুমি সবসময় আমাকে প্রবলেমস ক্রিয়েট করছো আমাদের লাইফে, তুমি এটা করছো সেটা করছো, হ্যান ত্যান, খুবই বকাবকি করে। তো এক পর্যায়ে আমি আমার উপর খুব চিল্লাই, ইট ওয়াজ মাই ফল্ট অর সামথিং, আমি করেছি ইচ্ছা করে, সামথিং লাইক দ্যাট। তো আম্মু যেটা করে আমার ফোনটা নিয়ে ভেঙে ফেলে অ্যান্ড আমাকে রুম বাইরে থেকে লাগিয়ে চলে যায়। খুব বিরক্ত লাগে ব্যাপারটা, আমার খুব মেজাজ খারাপ লাগে যে আমি কেন আমার সাথে এই কাজটা করলো উইদাউট এনি রিজন। হঠাৎ করে এসে ফোনটা নিয়ে ভেঙে আমার সাথে রাগারাগি, চিল্লাচিল্লি। আমি তো কিছু করিনি। কোন ক্লাসে তখন? আমি তখন ক্লাস 8-এ। ওকে। আমার তখন টেস্ট পরীক্ষা সামনে, 8-এর টেস্ট পরীক্ষা হুম। চলছে। পরের দিন আমার ইসলাম শিক্ষা পরীক্ষা, এরকম কিছু। হুম। যাই হোক, তো আমি পড়ছিলাম বাট ফোন দ্যাটস ওয়াই মেবি আমার রাগ করছে যে পড়ার টাইমে ওয়াই আর ইউ। ঠিক আছে, সেটা তুমি বকা দিতে পারো যে ফোন কেন নিয়ে রেখেছো, বাট শি ওয়াজ লাইক তুই এটা করছিস ওটা করছিস। তো আম্মু আমাকে রেখে চলে গেল। রাতে খাবার দিল, খেলাম না, ঘুমাতে যাব। আম্মু ওদিন আমার সাথে আমার রুমে ঘুমাবে, সে ঘুমাচ্ছে। তো আমার ব্যাপারগুলো এত খারাপ লাগছিল যে আসলেই মেবি আমি আমার আব্বুর লাইফে অনেক বড় একটা প্রবলেম। আমার জন্য হয়তো বা আসলেই তারা অনেক সাফার করছে, যেহেতু আমার জন্য পুলিশের কাছে যেতে হয়েছে, এলাকায় প্রবলেম হয়েছে, a lot of things they had to suffer for me. So I was like আমার মেবি বাসা থেকে চলে যাওয়া উচিত। হয়তো আমি না থাকলে আব্বু আম্মুর কোনো প্রবলেম হবে না। তো তারা কি বলবো, তাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে, আমি হয়তো তাদের প্রবলেম। আমি যেটা করলাম, রাত্রে প্রায় 1:30টার দিকে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে গেলাম। And you don't know আপনি কোথায় যাচ্ছেন? নো, আই ডোন্ট নো। আমার জাস্ট মনে হচ্ছিল আমি হয় মারা যাবো, আদারওয়াইজ এই বাসায় থাকবো না। ওকে। বিকজ আমি হচ্ছি এই বাসার প্রবলেম, আমি নাই তো বাসাটা শান্তি থাকবে। বিকজ আম্মুর কথা আমার এমনই মনে হচ্ছিল। তো আমি বের হয়ে গেলাম, বের হয়ে রাস্তা একটু সামনে যেয়ে বসে রইলাম, একটা বাসার সামনে বসে রইলাম। তো তখন মনে হচ্ছিল যে আমি বাসায় চলে যাই, বাসায় চলে যাই। আম্মু ঘুম থেকে উঠার আগে বা এটা জানতে পারার আগে যে আমি বাসায় নেই, আমি বাসায় চলে যাই। আর ভাবলাম না, যাবো না। লাইক আই ওয়াজ কনফিউজড অ্যান্ড এর মধ্যে অনেক রাত হয়ে গেছে। তো যেটা হলো, আব্বু ঘুম থেকে উঠে গেল এবং দেখলো আমি নেই। এলাকায় কিছু লোককে ফোন দিল, এক পর্যায়ে অনেক টাইম হয়ে গেল আর কি, প্রায় ভোর হয়ে আসছে। তখন আব্বু পুলিশকে ফোন করলো। আব্বু পরিচিত ছিল থানার পুলিশদের সাথে, তো ফোন করলো যে দেখেন কোথাও আছে কিনা। তো টহলদার যে পুলিশরা ছিল আমাকে পেলো অ্যান্ড বাসায় নিয়ে আসলো। অ্যান্ড আব্বু আমাকে কিছুই বললো না, কোনো বকাঝকা করলো না, কিছু করলো না। বিকজ আব্বু নিউ দ্যাট আম্মু আমাকে এমন কিছু একটা বলছে যার জন্য আমি কাজটা করছি। তো আব্বু আমাকে জাস্ট বললো যে নেক্সট টাইম যদি কখনো তুমি বাইরে যেতে চাও, রাতে ঘুরতে যেতে ইচ্ছে করে, তাহলে বাবাকে বলবা, আমি তোমাকে নিয়ে যাবো। আই ওয়াজ লাইক ওয়াও গ্রেট। বাট আমার
এইটাতে হয়তো আমার ফিল করা উচিত ছিল যে না, বাবা আমাকে একটা চান্স দিছে, আই শুড টেক ইট, বাট আমার কেন যেন খুব বিরক্ত লাগছিল। বকা দিল না কেন আমাকে? আমি রাতের বেলা বের হয়ে গেছি, আমাকে অবশ্যই বকা দেওয়া দরকার ছিল, দিল না কেন? কেমন যেন লাগছিল। এরপর থেকে যেটা হলো, আম্মুর সাথে আমার আর কোনো কমিউনিকেশন হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না। আর আমার খুব মাথা ব্যথা হতো, মনে হতো যে মাথা ব্যথায় মাথা ফেটে যাচ্ছে, এত মাথা ব্যথা হতো। যেটা হলো, আমি যাতে কোনোভাবে লাইক আর হ্যারাসড না হই, এই থটটা থেকে আমি অনেক বন্ধুদের সাথে, এমন ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম যে যারা আমাকে টিস করতে পারে। করার কারণ হচ্ছে এটা যে ওরাই যখন আমার ফ্রেন্ড হবে তখন ওরা আর আমাকে টিস করবে না বা আমাকে কোনো প্রবলেম করবে না। তো ওদের মধ্যে থেকে একজন আমাকে বললো কি যে তুই সিগারেট খা, সিগারেট খেলে যেটা হবে মাথা ব্যথা করবে না। তো আমি সেই কাজটাই করলাম, সিগারেট খেলাম। অ্যান্ড ফিলিংসটা এমন ছিল যে হ্যাঁ, খুব মাথা ঘুরতেছে, কিন্তু একটু পরে আর মাথা ব্যথা করছে না। পৃথিবীর অন্যতম জঘন্য জিনিস, এবং এটা যারা খায় প্রথম আমি একটু বলে নেই, বিকজ ওই ফ্যান্টাসিতে সবাই থাকি আমরা টিনেজ বয়সে। আমি যদি একটা টান দিইনি তা না, সে কারণেই বলছি। এর চেয়ে জঘন্য জিনিস আমার কাছে মনে হয় না। এটাতে মানুষ কেন নেশা, অন্যান্য ড্রাগসগুলোর ক্ষেত্রে কি হয় আমি জানি না, কোনো ফিল নিশ্চয়ই আসে, কিন্তু এটাতে তো কোনো ফিল আসার কোনো লজিকই আমি খুঁজে পাই না। একটা খুব কটু গন্ধযুক্ত একটা ধোঁয়া, এবং এবং এটা মানুষ ভিতরে কেন যে নেয়, এবং নেয়ার পরে যে মুখের যে গন্ধ, এইগুলো এদের কাছাকাছি যাওয়া যায় না। আই এম সরি, মানে ভেরি এম্বারেসিং। এটা কোনোভাবেই মানে খাদ্যযুক্ত একটা জিনিস হইতে পারে না, কোনোভাবেই না। এই অখাদ্য এটা, এবং এত বেশি অখাদ্য, এটার ভিতরে মানুষ হুদাই অকারণে ব্রেন থেকে একটা ট্রমা, মানে এই 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 পার্টিকুলার জিনিসের প্রতি মানুষ তৈরি করে, যে না এটা খাইলে এরকম একটা ফিল হয়, এটা খাইলে সিগারেট ছাড়া একটা কবিতা আসতেছে না, সিগারেট ছাড়া এটা হচ্ছে না, সিগারেট ছাড়া বাথরুম হচ্ছে না। ফালতু থিং, নাম্বার ওয়ান ফালতু থিং, এত দুর্গন্ধযুক্ত জিনিস। জি বলেন। এনিওয়েজ, তো যেটা হয়, সিগারেট খাওয়া শুরু করে দিই আস্তে আস্তে। আর ওই পিরিয়ডটাতে আমার আর রাতে ঘুম আসে না। সো হাউ ডু ইউ স্মোক? বিকজ আপনার তো ফ্যামিলিতে এটা জানানোর কোনো বিকজ সুযোগ আমি নেই। ওই যে বললাম, ক্লাস বাসায় 8 যার পড়া যার অবস্থায় আপনি স্মোক করেন। রাইট, বাসায় যার যার রুম আলাদা, কেউ কারোর রুমে যাচ্ছে না। আর রাতে তো সবাই ঘুমিয়ে যাচ্ছে, আমি আমার রুমে আছি। লাইক সো ইউ লকড ইউর রুম? নো, আই নেভার লকড মাই রুম, বিকজ আম্মু আব্বু মাঝে মাঝে আসে, বাট রুম সবাই ঘুমিয়ে গেলে কিন্তু কেউ হাঁটলে সাউন্ড পাওয়া যায়। আপনি বুঝতে কেউ পারেন যে হ্যাঁ, না, কেউ কেউ একজন আসলেই আসছে। আমি ফেলে দিই, ফ্যান ছেড়ে একটু স্প্রে করে দিই, দ্যাটস ইট। এটা আমাকে ওরা শিখিয়ে দিয়েছে, এরকম এরকম করলে কোনো স্মেল পাবে না, হ্যান ত্যান। চকলেট রাখা যায় সাথে, তা আব্বু আম্মু বুঝে না, আর আসলে তারা আসেও না। যাই হোক, তো আমার রাতে ঘুম আসে না, কোনোভাবেই আমার ঘুম আসে না। ঘুম আসলেই আমি আজেবাজে স্বপ্ন দেখি। চোখ বন্ধ করলেই আমি দেখি দ্যাট সামওয়ান ইজ ট্রাইং টু ডু সামথিং উইথ মি, দে আর লাইক হোল্ডিং মি, আমাকে দুই দিক থেকে দুইজনে ধরে টেনে ছিঁড়ে ফেলতেছে। ভয়ানক সব স্বপ্ন দেখি, লাইক আমি ঘুমাতে পারি না, ঘুম আসলে ঘুম ভেঙে যায় আজেবাজে স্বপ্ন দেখে। তো আমি এরকম একদিন রাতে ঘুমাচ্ছি, এমন একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা দেখে আমার এত ভয় পেলাম, ঘুম থেকে উঠে আমি ওই যে জিনিসগুলো এনে রেখেছিলাম ছেলেটার ব্যাগ থেকে, সেখান থেকে একটা বটল নিয়ে ইয়াটা খোলার চেষ্টা করি, কিন্তু এটা খোলা যাচ্ছিল না, ক্যাপটা। তো বুঝতে পারি যে ওটা সিরিঞ্জের সুইটা ঢুকিয়ে টান দিয়ে খুলতে হবে। সো আই ডিড দিস, বাট আমি ওটা বডিতে পুশ করি না, যেটা করি গ্লাসে, মানে নেই, একটা ছোট গ্লাসের মধ্যে নেই, নিয়ে আমি ওটা খাই ওই দিন রাতে। যেটা হয় যে ওটা এতটা তিতা ছিল, আর খাওয়ার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পর আব্বু আম্মু সামহাও মেবি আমাকে রাতে দেখতে এসেছিল যে ঘুমাচ্ছি কিনা, ঠিক আছে কিনা, একটু বাদে আর কি। আমি সেন্সলেস হয়ে যাওয়ার কিছুক্ষণ পর তো দেখে আমি মাটিতে শুয়ে আছি, ফ্লোরে। তো তারা এসে দেখে, আব্বু আমাকে ধরে সোজা করে দেখে আমার মুখ থেকে ফেনা বের হচ্ছে। দেখে আমাকে সাথে সাথে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে যাওয়ার পর হোয়াট ওয়াজ ইট? এটা কি ছিল? আই ডোন্ট নো, মেবি সাম ড্রাগ প্রোডাক্ট, যেটা বডিতে নিতে হয় অফকোর্স, যেহেতু ইনজেকশন ইয়াগুলোতে ছিল, বটলগুলোতে ছিল। সেটা আপনি খেয়ে ফেলেছেন? হ্যাঁ, সেটা আমি খেয়ে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে জিনিসটা আসলে যে কি ধরনের ড্রাগ প্রোডাক্ট, বুঝতে পারছিলাম না। যেটা হয়, তো নিয়ে ওয়াশ করে বাসায় নিয়ে আসে, 2 দিন হসপিটাল থেকে বাসায় চলে আসি। এরপর থেকে আমি কেউ যেন আমার ভালো লাগে না, আমি রাতেও ঘুমাতে পারি না, দিনে আমার কিছুতেই শান্তি লাগছে না, কিছুতেই আমি থাকতে পারছি না। যেটা শুরু করি, সিগারেট তো খাই, সাথে ফ্রেন্ড সার্কেলরা আমাকে বিভিন্ন ধরনের মদ এনে দেয়, ওগুলো খাই, বাট তাহলে আমি ঘুমাতে পারি।
যেটা ঘুমাতে পারি বলতে কি মানে সেন্স থাকে না কোনো, ঘুমিয়ে যাই, সকালে উঠি, এই ঘুম বলা যায় না এটাকে আর কি। তো এভাবে করতে করতে এক পর্যায়ে যেটা হয়, আমার হেলথ খুব খারাপ হয়ে যেতে থাকে। তো আমি বুঝতে পারি দ্যাট হোয়াট এভার আই এম ডুইং ইজ নট গুড ফর মি। কি করব, ভাল লাগছিল না, এগুলো ছাড়া কোনোভাবেই থাকতে পারছিলাম না। এর বাহিরে আরো কিছু ড্রাগ প্রোডাক্টস ট্রাই করতে চাই, মেবি ওগুলার দ্বারা এগুলো ওভারকাম করতে পারবো। এমন একটা থট ছিল যে হয়তো ওগুলো যদি আমি ট্রাই করি তাহলে হয়তো এগুলো ওভারকাম করতে পারবো, এমন একটা ব্যাপার। তো একদিন একটা ফ্রেন্ড বলে যে ঠিক আছে, তোকে আজকে ইয়াবা ট্রাই করাবো, তার জন্য অমুক ফ্রেন্ডের বাসায় যাবো, ওর বাসায় আজকে আব্বু আম্মু থাকবে না। ওকে দেন, ওরা অনেকগুলো ছেলে সবাই, আর আমি আর একটা মেয়ে আমার সাথে, আর একটা ফ্রেন্ডের ওয়াইফ, ওরা বিয়ে করে ফেলেছে এরকম কিছু। তো আসলো, ওরা সবাই ইয়াবা ট্রাই করছে। তো যখন আমার টার্ন আসলো আর কি, আমার কাছে খুব ভয় লাগছিল যে আমি কি আসলে এটা করবো। বিকজ এটা নেওয়ার সাথে সাথে আমি দেখতেছিলাম সবাই শুয়ে পড়তেছে, যেই এটা ট্রাই করতেছে শুয়ে পড়তেছে, লাইক সেন্সলেস হয়ে যাচ্ছে আর সামথিং, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আমার খুব ভয় লাগছিল যে আমি কি আসলে এটা করব। তো ভাবলাম যে করবো না, খুব ভয় পাচ্ছিলাম। ওখান থেকে চলে আসি সামহাও। তো ওরা আমাকে যেতে খুব মানা করে। তো ওদের মধ্যে থেকে দুজন অপরিচিত ছেলেও ছিল, ওরা নিচ্ছিল না। ওদের আমার আগে নেওয়ার কথা ছিল, দুইটা কারণে আমি ভয় পেয়েছিলাম। ওদের আমার আগে নেওয়ার কথা ছিল, বাট ওরা নিচ্ছিল না। তো আমি ভাবলাম যে হয়তো হতে পারে যে আমাকে এজন্য এখানে আনা হয়েছে যে আমি ড্রাগসটা নিব, দেন দে আর গোয়িং টু ডু সামথিং উইথ। আমার ব্রেনে শুধু এটাই কাজ করছিল, দ্যাটস আমি নিলাম না, চলে আসলাম ওখান থেকে। ড্রাগ অ্যাডিকশনের মধ্যে তাহলে কিছুই পড়ে না,